প্রতিদিন নতুন নতুন ভালোবাসার গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করুন। হ্যালো ভিউয়ার্স, যারা যারা আমাদের বড় চ্যানেল থেকে এই চ্যানেল ভিজিট করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এবং এই চ্যানেলে আমাদের সব সময়ের জন্য নতুন নতুন মাফিয়া সিরিজ এবং রহস্যময় সিরিজ আসবে। হ্যালো গাইস, তোমরা কি মিস্টার নিলয় সম্পর্কে শুনেছ? একটা স্টাফ হাত তুলে কি শুনেছ? হি ইজ রিয়েল সিইও, লিভ ইন আমেরিকা। এই বছরে 18 কোটি টাকা আয় করে, আর এই কর্পোরেট ওয়ার্ল্ডে সবচেয়ে ইন্টেলিজেন্ট একজন ব্যক্তি। হি ইজ এ বাংলাদেশি বয়। ছোট ছোট কোম্পানিগুলোকে বাজেয়াপ্ত করার জন্য তাকে সিইও বানানো হয়েছে। হি ইজ এ মনিস্টার। উনি এর আগে অনেক কোম্পানি আত্মসাৎ করেছে। তিনি এর আগে যে যে দেশে গেছে সেখানে সফলতা পেয়েছে, সেখানকার কোম্পানিগুলোকে দুর্বল করে দিয়েছে। সেগুলোকে একেবারে শেষ না করে তিনি দেশ ছাড়েন না। যদি তিনি কোনো দেশে যান তাহলে সেখানকার কোম্পানিগুলো ভয় পায়। এখন তিনি বাংলাদেশে আসছেন, শুনেছি তিনি এখানে মিটিং করার জন্য আসছে। হতে পারে ওনার টার্গেট আমাদের কোম্পানি। উনি যদি আমাদের কোম্পানিকে টার্গেট করে থাকে তাহলে এটা আমাদের ভাববার বিষয়। ওনার ব্যাপারে আর্টিকেল ইত্যাদি গুগলের সার্চ দিয়ে জেনে নাও। তিনি আগে অন্য দেশে কী কী করেছে সেগুলো বের করো। কথাটা বলার সাথে সাথে সবাই কম্পিউটার স্ক্রিনের সামনে বসে যায়। একজন স্টাফ বলে, 5 বছর আগে উনি ভাইয়ের বিয়েতে এখানে এসেছিলেন। এখন তার ভাইয়ের বউ ডিভোর্সের জন্য অ্যাপিল করেছে, আর এই মেয়েটা হলো ভাইয়ের শালী। অন্য আরেক স্টাফ বলে, গাইস কাম হেয়ার। তোরা ওই লোকটার ব্যাপারে শুনেছিলি তো? সে সত্যি একজন প্লে বয়। হি ইজ রিয়েলি কুল। কথা বলে স্টাফ একটা ভিডিও প্লে করে। তাতে সবাই দেখতে পায় একটা ছেলে পুরো সিনেম্যাটিক স্টাইলে এন্ট্রি নিচ্ছে, মুখে একটা সিগারেট, অবশ্যই অনেক দামি। হাতের লাইটারটাও দেখতে সেই। আস্তে করে মুখের সামনে সিগারেটে আগুন দিয়ে জোরে ধোঁয়া টান দেয়, উপরের দিকে করে ধোঁয়া উড়িয়ে মজা নেয়। পাশে আছে হাজার হাজার রাজকন্যা, সবগুলো বিদেশি সাদা চামড়ার মেয়ে। মিস্টার নিলয় নিজের প্রাইভেট জেট বিমানে বাংলাদেশে আসে। মাটিতে পা দিতেই হাজারো সাংবাদিকের ঢল। স্যার স্যার আপনাকে একটা প্রশ্ন ছিল। স্যার, ওয়েলকাম টু বাংলাদেশ। ধন্যবাদ সবাইকে। স্যার, আপনি কি এখানে কোনো কর্পোরেটের কোম্পানি কিনতে এসেছেন? আপনার টার্গেটে কোন কোন কোম্পানি আছে যদি একটু বলতেন। স্যার প্লিজ বলুন, কোন কর্পোরেটের কোম্পানি কিনতে এসেছেন? এদিকে হাজার লোক টিভির পর্দায় তাকিয়ে আছে। মিস্টার নিলয় কি বলে? আপনারা জানতে চান আমি কোন কোম্পানি কিনতে এসেছি? বাংলাদেশে তো এখন ভোট চলছে, তো আপনারা সবাই ভোট দিয়েছেন তো? হ্যাঁ স্যার, দিয়েছি। আমিও এখানে ভোট দিতেই এসেছি। কথাটা শুনে সবার জন্য পানি আসে। খাবার মুখে নিয়ে খেতে থাকে। বড় বড় কোম্পানির মালিক পানি পান করে। আই লাইভ ইন বাংলাদেশ জাস্ট ফর ফিউ আওয়ার্স। এখান থেকে সোজা ভোট দিতে যাব, তারপর ফ্যামিলিকে নিয়ে ডিনার করব, তারপর রাতের ফ্লাইটেই চলে যাব। ধন্যবাদ। ওয়াও, সত্যি উনি সবাইকে চমকে দিল। মিস্টার নিলয় একদিনের জন্য এসেছে ভোট দেওয়ার জন্য। ওকে গাইস, কাম অন, ক্যারি অন উইথ ইউর ওয়ার্ক। নিলয় তার দামি কারে করে চলে আসে ভোটের মাঠে। এলিজা, ইউ প্লিজ ওয়েট আউটসাইড। ওকে স্যার, দিস ইজ ইয়োর ভোটার আইডি অ্যান্ড পাসপোর্ট। ওকে। নিলয় এগিয়ে যায় ভোটের রুমের দিকে। এপাশ থেকে চেয়ারে বসা একটা মেয়ে নিলয়কে দেখে খুশিতে আত্মহারা হয়ে যায়। মনে হয় তার আশায় কতদিন বসেছিল। কাকা, তুমি এদিকটা দেখো, আমি একটু আসছি। কথাটা বলে মিস্টার নিলয়ের কাছে এগিয়ে আসে। নিলয় সাহেব সাংবাদিকদের সাথে কথা বলছিল। হঠাৎ পাশে দেখে মেয়েটা। চোখে হাত দিয়ে মাথাটা একটু বাঁকিয়ে বলে, হাই নীলা, কেমন আছো? আমি ভালো আছি। আজকে নিউজে জানতে পারলাম তুমি বাংলাদেশে আসছো। শুধু তাই নয়, ভোট দিতে আসছো। গুড। তোমার বাবা ভোটে দাঁড়িয়েছে? দুবারের এমএলএ এবার জিতলে মন্ত্রী হওয়ার চান্স আছে। ও হ্যাঁ, তোমার দিদি কেমন আছে? শি ইজ ওকে, লাভ ম্যারেজ, ডিভোর্স, আপসেট। সেদিন তোমার দাদার সাথে দেখা হলো, হাই বললাম, কিন্তু তিনি উত্তর দিলেন না। ও। কিছু ফ্যান ফলোয়ার এসে ভিড় জমায় নিলয় সাহেবের পাশে। তারা সবাই একটা অটোগ্রাফ চাইছেন। বুঝতেই তো পারছেন, এত বড় মাপের একজন ব্যক্তি, অটোগ্রাফ তো দেওয়াই লাগবে, সাথে সেলফিও, এতে কোনো সন্দেহ নেই। নিলয় সাহেব সবাইকে বলল, 2 মিনিটস। আমার সাথে তুলতে কোনো আপত্তি নেই তো? ওকে, সমস্যা নেই। নীলা নিলয়ের সাথে অনেক স্টাইলের সেলফি তোলে। ইনস্টাগ্রামে অনেক বেশি লাইক আসে।
ফেসবুক স্ট্যাটাসে দেখলাম তুমি সিঙ্গেল। হ্যাঁ ঠিক। তাহলে ওই মেয়েটাকে? ওর কথাও জানতে চাইছো তুমিও? ও তো সিঙ্গেলই। নিলয় ও নীলা একটা হাসি দেয়, তারপর নিলয় বলে, নো নো, শি ইজ মাই পিএ। আসলে পাশে মেয়ে থাকলে অন্য একটা এনার্জি পাওয়া যায়। সিক্রেট অফ ইয়োর এনার্জি। নীলা কথা শুনে নিলয়ের মাথা ঝাঁকিয়ে হ্যাঁ বলে। নিলয়ও হেসে দেয়। নীলা এবার বলে, ওকে, আই হ্যাভ টু গো, বাই। হ্যাঁ, বাবার প্রতি কুড়াল। কুড়াল? হ্যাঁ, বাই। বাই। নীলা চলে আসে আগের সিটে। নিলয় নীলার দিকে চেয়ে থাকে। নীলাও চোখে চোখ রেখে তাকিয়ে থাকে আর মুচকি আসে। একপাশে নিলয় এগিয়ে যায় ভোট কাউন্টারে। ভিতরে সবাই তাকে সম্মান দেখায়, তবে ভিতরে নিলয় সাহেব ভোট দিয়ে গিয়ে পড়ে যায় বিপাকে। একজন সাংবাদিক বলে, কি হয়েছে স্যার? কি আর হবে, ওনার হয়ে কেউ একজন ভোট দিয়ে দিয়েছে। কি, ওনার ভোটটা অন্য কেউ দিয়ে দিয়েছে? ব্রেকিং নিউজ! এই মুহূর্তের সবচেয়ে বড় খবর হলো মিস্টার নিলয়কে ভোট দিতে বাধা দেওয়া হয়েছে। এছাড়া জানা গেছে ওনার ভোট নাকি অন্য কেউ দিয়ে দিয়েছে। নিলয় সাহেব বাইরে চলে আসে। একজন সাংবাদিক বলে, স্যার, এরপর আপনি কি করবেন? এক্সকিউজ মি, প্লিজ প্লিজ। একটি মানুষ যিনি বিদেশ থেকে ভোট দিতে এসেছেন, এসে দেখে তার ভোট আগেই অন্য কেউ দিয়ে দিয়েছে। এই যে নান্নু মিডিয়া চেঁচামেচি শুরু করে দিয়েছে। আরে সারুন না, এসব প্রত্যেকবার এরকম কিছু না কিছু না হয়েই থাকে। আমরা এখন কি করব? ভোটের সময় শেষ হয়ে গেছে, 10 মিনিট পরে আমেরিকায় চলে যাবেন। উনি আর কি করবে? মিস্টার নিলয়কে একজন কর্মী বলে, স্যার, আপনি যদি বলেন আপনাকে আমরা এয়ারপোর্টে ছেড়ে দিয়ে আসি। এয়ারপোর্টে ছেড়ে দিবেন? এয়ারপোর্টে? আমি এত দূর থেকে এসেছি শুধুমাত্র ভোট দেওয়ার জন্য। মিস্টার নিলয়ের সিকিউরিটি এসে সবাইকে দূরে সরে যেতে বলে। নিলয় তার সিকিউরিটি এবং পিএকে পাসপোর্ট দিয়ে বলে, কল ইন বাংলাদেশ এম্বাসি অ্যান্ড ইনফরমেশন দিস ইনসেন্টিভ। সমস্ত টিভি চ্যানেলে নিলয় সাহেবের খবর। এদিকে নিলয়ের ফোনে তার বাবা কল দেয়। হ্যাঁ বাবা, বলো। মা, ওখানে কি হয়েছে? টিভিতে দেখাচ্ছে ওখানে গন্ডগোল হয়েছে। শুনছি ওনার ভোট নাকি অন্য কেউ দিয়ে দিয়েছে। পরিস্থিতি কি সব সুন্দর আর ঠিকই আছে তো? পরিস্থিতি বুঝতে পারছি না, দেখে তো আপসেট মনে হচ্ছে। তুই আমার কথা শোন, নিলয়কে বল আমেরিকায় ফিরে যেতে। ঠিক আছে বাবা, আমি দেখছি। নিলয়ের কাছে একজন সিকিউরিটি এগিয়ে আসে। নিলয় তাকে বলে, হোয়াট হ্যাপেন্ড? ডিড ইউ কল এম্বাসি? স্যার, আই অ্যাম ট্রাই 8 নাম্বার বাট নোবডি অ্যান্সার। এটা শুনে নিলয় সাহেব রেগে যায়। নিলয় তার পিএকে বলে, I told you tell to election commissioner. ইলেকশন কমিশনার ফোন ইজ রিনিং বাট নোবডি অ্যান্সার। ডোন্ট টেক দ্য ফোন। পাশ থেকে একজন সাংবাদিক বলে ওঠে, স্যার, ওদের ফোন করে কোনো লাভ হবে না। ও স্যার, নো রেসপন্স ইউ টু। নিলয় সাহেব মাথা নেড়ে হ্যাঁ বলে। সে দাঁড়িয়ে আছে সবার মাঝে, আজ যেন অন্যরকম কিছু একটা হতে যাচ্ছে। হয়তো এবার এদেশের ভোটের সিস্টেমটা পাল্টে দেবে নিলয় সাহেব। তার সামনে দিয়ে সকল ব্যালট বক্স সরকারি কর্মকর্তারা নিয়ে যায়। নিলয় সাহেব গেটের সামনে আসে। পেছনে ওখানকার সবাই আসতে চায়, কিন্তু তার সিকিউরিটি বাধা দেয়। নিলয় গাড়িতে ওঠে। নীলাও এগিয়ে আসে আর বলে, আর ইউ ওকে? হুম আমি যাব তোমার সাথে। হুম। এরপর তারা দুইজনে গাড়িতে বসে। বাইরে থেকে সাংবাদিকরা চেষ্টা করে নিলয়ের সাথে কথা বলার জন্য, তবে সেটা আর হয় না। স্যার, কোন দিকে যাব? বাঁ দিকে না ডান দিকে? সোজা চলো। কোথায় স্যার? আমার বাড়ি। নিলয় সাহেব গাড়িতে বসে ল্যাপটপ অন করে। অন্য দেশের কাকে যেন কল দেন। Hi Niloy, I heard about it. I spoken advocate F Khan in Dhaka city to connect it with you on video call. Sir, please attention. হাই, আমি এফকে খান। আমি এখন ঢাকাতে আছি। আগামীকাল সকালে চলে আসব। আপনি আপনার দলের লোকদের আমার অফিসে পাঠান। আমি কিছু কাগজপত্র দিয়ে দিব, আপনি নিজেই সেগুলো দেখে নেবেন। মিস্টার এফ খান, আমি চাই আপনি ভোট গণনা বন্ধ করে দিন। যতক্ষণ না আমি আমার নিজের ভোট দিচ্ছি ততক্ষণ যেন ভোট গণনা শুরু না হয়। আমি কালই চলে যাব, গিয়ে দেখি কি করা যায়। ওকে। নিলয় ওনার ফোন কেটে দিয়ে আবারও ফোনের ওপাশে থাকা মার্ক নামের ব্যক্তিকে বলে, মার্ক? Yes. মেল মি দ্য ইলেকশন ল ইজ অন অফ দ্য গোথ উইথ। Yes, okay. বাংলাদেশ ইলেকশন ল। Okay, sir. মার্কের সাথে কথা বলে নিলয় তার ল্যাপটপটা বন্ধ করে রাখে। নিলয় নীলার আদিকাল তাকায়, দুইজনে হেসে ওঠে।
নীলা মনে মনে বলে। এ সহজে ছেড়ে দিবে না। একপাশে বিরোধী দলের নেতারা তাদের রুমে বসে আছে, সামনে 3টা বড় সুটকেস। একজন একটা সুটকেস থেকে কিছু একটা বের করে, তাদের দলনেতাকে দেখায়। দলনেতা ভালো করে দেখে আর বলে, এ তো দেখছি সব তথ্য প্রমাণ জোগাড় করেছে। কার থেকে কত টাকা নিয়েছি, কত দিয়েছি, সব আছে এখানে। এত যদি অন্য কারোর হাতে পড়ে যেত তখন কি হতো? সোজা জেল। ত্রিপতি, এরকম চলতে থাকলে আমরা শেষ হয়ে যাব। সিসিটিভি ক্যামেরা রয়েছে, সিকিউরিটি রয়েছে, তারপরে ওই ব্যাটা জানলো কি করে? তোমরা কি সব ঘুমাচ্ছিলে? ওইটা নিয়ে আয়। একটা ছেলে আরেকটা সুটকেস এগিয়ে দেয়। দলনেতা সেটার চেইন খুলে দেখে সেটা ভর্তি টাকা। দলনেতার হুকুমে সেই লোকটা সুটকেসে ভরা টাকা নিয়ে পিছনে চলে আসে। তারপর দলনেতা নিজেই উঠে আসে, 3য় ব্যাগটি খোলে। সে দেখে ভিতরে একটা লোক আছে। খুব গোয়েন্দা হওয়ার শখ, তাই না? থু সালার বেঈমান। আবার নাম রেখেছে শ্রীমান মন্ত্রকুমার। কথাটা বলে তাদের নেতা পাশ থেকে লোহার একটা কিছু দিয়ে ব্যাগ থেকে লোকটার মাথায় পেটায় আর বলে, গোয়েন্দা হবে তাই না? গোয়েন্দা, এবার দেখি কিভাবে হস। এদিকে নিলয় ও নীলা তার বাড়ি প্রবেশ করে। আমি যে তোমার সাথে এলাম, তোমার অসুবিধা হবে না তো? অসুবিধা কিসের? চলে আসো। নিলয় বাড়ির দরজায় নক করে। ভিতর থেকে বাসার সবাই দরজার বিশেষ ফুটো দিয়ে দেখে সাথে একটা মেয়ে। সঙ্গে একটা সুন্দরী মেয়ে এনেছে। দরজা এপাশ থেকে। সবাই রাগ করেছে। না না, ক্যামেরা আছে। ওপাশ থেকে। খুব চালাক তো। এরপর দরজা খুলে দেয়। সব বাচ্চারা একসঙ্গে নিলয়কে দেখে জড়িয়ে ধরে। নিলয়ও তাদের জন্য নিয়ে আসা চকলেট বিলিয়ে দেয়। তারপর পরিবারের সবার সাথে হাই হ্যালো বলে রুমে আসে। নীলাকেও আসতে বলে নিলয়। দেখি দেখি, কেবলমাত্র এলি, এসেই একটা ঝামেলায় জড়ালি। আর কি হবে মা, আমার ভোট অন্য কেউ দিয়েছে, সেটা দেখতে আমেরিকা থেকে এলাম। এই বাচ্চারা তোমরা সবাই গিফট পেয়েছো? এই নীলা বসো। আজকাল তো এরকমই হয়ে গেছে, একজনের ভোট অন্য কেউ দিচ্ছে আর তাতে কোনো কারো মাথা ব্যথা নেই। এতে আর কার কি করার আছে শুনি? নির্বাচনের সময় তো এমন হয়েই থাকে। সত্যি বলতে নেতাগুলো সব জায়গায় ঘুষখোর। না, সবাই কিন্তু একই রকম হয় না। আমার বাবাও ভোটে দাঁড়িয়েছে। বাবা কারোর থেকে টাকা নেয় না, বিনা পয়সায় সেবা করে। কথাটা শুনে নিলয় তার মুখের পানি হাসির সাথে বের করে। সরি মা, কিছু মনে করো না, তোমরা বসো, আমি চা নিয়ে আসি। এরপর সেখানে নিলয়ের বড় ভাই আসে। তোমার দিদি কেমন আছে? হ্যাঁ, ও ভালোই আছে, আর এখন বাড়িতে আছে। রাতে নিলয় বাংলাদেশের আদালতের সমস্ত নিয়ম, ভোটের আইন, সেগুলো রিসার্চ করে এবং ভালোভাবে অধ্যয়ন করে। অনেক চিন্তায় রাত পার হয়। সকালে সকাল 8:30টায় ভোট গণনা শুরু হয়। পার্টির সদস্যদের AIMM লেভেল শুরু হয়। তাদের দল 24টি ভোট কেন্দ্র নেতৃত্ব দিচ্ছে। মিথিলামণি এই নিয়ে তিনবার স্বরাষ্ট্রমন্ত্রীর শপথ নেবেন। নিলয় আসে চিফ কমিশনার সাহেবের অফিসে। সাংবাদিকরা তার কাছ থেকে কিছু জানতে চায়, তবে নিলয় সাহেবের সিকিউরিটি বাধা পেরাতে পারে না। আরে তুমি এখানে কি করছো? এমনি চলে এলাম তোমার হেল্প করতে। এমনি এমনি আসোনি বোধহয়, আমার জন্য তোমার বাবা আটকে আছে। আরে না না, গণনা কিন্তু শুরু হয়ে গেছে, আর আমার বাবা 30,000 ভোটে লিড করছে। তাই নাকি? কথা বলতে বলতে নীলা চলে আসে চিফ ইলেকশন কমিশনার রুমে। আমরা গতকাল শুনেছি, কিন্তু ভাবিনি এটা আদালতে তোলা হবে। আপনি ভোট গণনা বন্ধ করার জন্য আবেদন করেছেন, কিন্তু এটা ইতিমধ্যে শুরু হয়ে গেছে। মিস্টার ভেন্টিকেশন 30,000 ভোট নিয়ে লিড করেছে। আপাতত এই সমস্যার মধ্যে রেজাল্ট ডিক্লেয়ার করবেন না স্যার। যতক্ষণ আমি আমার ভোটটা দিতে না পারছি ততক্ষণ অফিসিয়ালি কোনো কিছু ডিক্লেয়ার করবেন না। এটা কি সম্ভব? না, আইনে বলা আছে ভোটার কার্ড সকলের থাকা উচিত, কিন্তু এনআইআর এর জন্য একটা পাসপোর্ট থাকলে যথেষ্ট বলে মনে হয়। আরেকটা বিষয় হলো অবৈধভাবে ভোট দেওয়া হয়েছে, যেটা কিন্তু ভুল। তাহলে আপনাকে এটাও দেখতে হবে, নির্বাচন কমিশনার 12 জনকে বরখাস্ত করেছে। আইন শুধুমাত্র চোরকে শাস্তি দেয় না, সঙ্গে চুরি যাওয়া জিনিস ফেরতও দিতে হয় যদি গণতন্ত্রের ভোটার অধিকার মূল্যবান কোনো কিছু হয়। আর যদি তার চুরি হয়ে যায় তাহলে তার অধিকার কি ন্যায্য নয়? কিন্তু একটা ভোটের জন্য ফলাফল কি কোনো পরিবর্তন হতে পারে? আমি তো জানি এক একটা ভোটের দাম আছে। আমেরিকাতে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ ইংলিশ হবে নাকি অন্য কিছু হবে সেটা নিয়ে ভোট হয়েছিল। একটা ভোটের জন্য ইংলিশ জিতে গিয়েছিল।
ফ্রান্সে ডেমোক্রেসি থাকবে না মোনালোকি থাকবে সে নিয়ে ভোট হয়েছিল, আর একটা ভোটেই ডেমোক্রেসি জিতেছিল স্যার। হিটলার জার্মানিতে নাজির পার্টির হেড হয়েছিল একটা ভোটের জন্যই স্যার। ওয়াশিংটনের প্রেসিডেন্ট হয়েছিল একটা ভোটের জন্য। একটা ভোটের অনেক দাম, আর আমাদের দেশে আমার ভোটটা অন্য কেউ দিয়ে চলে যাচ্ছে। আপনি যে অধিকারের কথা বলছেন না, সেটা নির্বাচন 6 মাস আগে আমরা ভোট সচেতন বাড়াতে প্রচার করেছি। রুল নাম্বার 1, ভোটার আইডি কার্ড চেক করা হয়নি। রুল নাম্বার 2, আই অ্যাম নন রেসিডেন্ট বাংলাদেশ। আমার অরিজিনাল পাসপোর্ট চেক করা হয়নি। রুল নাম্বার 3, সেকশন 49P সম্পর্কে সবাই জানি এটা। সেকশন 49P বাংলাদেশ ইলেকশন ল 49P-তে রয়েছে, যদি কোনো ভোটার জানান যে তার নামে ছাপ্পা ভোট দেওয়া হয়েছে, তাহলে সে ব্যালট ভোটের মাধ্যমে আরও একবার ভোট দেওয়ার অধিকার পায়। এইরকম কি কোনো আইন আছে? হ্যাঁ, উনি সত্যি বলছে, এরকম আইন আছে। সেকশন 49P আপনারা চাইলে সেলফোনে বা গুগলে চেক করতে পারেন। যদি 49P থেকেই থাকে তাহলে তার প্রতিবাদ হয়নি কেন? এইগুলো নিয়ে কোনো চর্চা হয় না মাই লর্ড। সেকশন 49 বলে যে কিছু একটা আছে সেটা কেউ জানে না। এখন তো আবার নতুন জিনিস বের হয়েছে, নোটা, কিন্তু 49P কেউ জানে না। 49P সম্পর্কে যদি সবাই জানে তাহলে সকলের নিজের অধিকার সম্পর্কে সচেতন হবে, আর তাহলে এই দেশ এগিয়ে যাবে। কিন্তু ইতিমধ্যে তিনি 30,000 ভোটে এগিয়ে আছে, এটা সম্ভব নয়। স্যার আমি জানি আমার একটা ভোটে হয়তো কিছুই হবে না, তবুও এটা আমার অধিকার, আর আমি চাই সবাই এটাই জানুক। এই রেজাল্টটা ইতিহাসে থাকবে স্যার। লয়ের সমস্ত ছাত্ররা এই ব্যাপারে জানতে পারবে। 49P নিয়ে চর্চা করার জন্য আপনারাও ইতিহাসে থাকবেন। নিলয় সাহেবের কথা শুনে জজ সাহেব বলে, 49P সম্পর্কে সচেতনতা বাড়াতে সরকারকে এবং ইলেকশন কমিশনারকে আরও গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে হবে। সব দিকে নিরপেক্ষভাবে বিবেচনা করে কোর্ট এই সিদ্ধান্ত নিতে বাধ্য হচ্ছে যে যতদিন না মিস্টার নিলয় নিজের ভোটটা দিতে পারছেন ততদিন অবধি ফলাফল ঘোষণা করা যাবে না। আজ যদি আমরা এই ভুলটাকে শুদ্ধতা না করি তাহলে আমার মনে হয় জনসাধারণ আইনের প্রতি বিশ্বাস হারাতে পারে। তাই এই নির্বাচনের ফলাফলের দিন পিছাতে হবে। মিস্টার নিলয়, ব্যালট পেপারের মাধ্যমে ভোট দেওয়ার পর গণনা শুরু হবে। প্রতিটা ভোট খুব সততার সাথে গণনা করতে হবে। কোর্ট এবং ইলেকশন কমিশনারের যৌথ উদ্যোগে এটা করা হবে এবং একটি নির্বাচনের তারিখ ঠিক করা হবে। নির্ধারিত তারিখে ভোট দেওয়া হবে, আর এই ভোট গ্রহণের দিন মিস্টার নিলয় তার ভোট দিতে পারবেন। আর ভবিষ্যতে যেন এমন ভুল না হয় সেদিকে ইলেকশন কমিশনারকে কঠিন ব্যবস্থা নিতে হবে। সত্যি অসাধারণ, ধন্যবাদ। নিলয় গাড়িতে করে বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। গাড়ির রেডিওতে খবর শুনছেন তিনি। সাংবাদিক বলে, আপনারা দেখতেই পাচ্ছেন কত ভোটে উনি এগিয়ে রয়েছেন। ওনার প্রতিদ্বন্দ্বী যিনি এখনো পর্যন্ত খাতা কিন্তু খুলতে পারেননি। নিলয় নীলাকে বলে, দেখলে আমি জিতে গেলাম। সারা রাত ঘুমায়নি, কি ভীষণ ক্ষুধা পাইছে। আর আবার ইনফো গ্রুপ চেয়ারম্যান লাঞ্চে ডেকেছে আমায়। স্যার, একটা কথা জিজ্ঞেস করব, যদি কিছু মনে না করেন। ওই উকিলটা অনেক টাকা নিল, তাই না স্যার? হ্যাঁ ঠিক বলছো, আমার কেসটা কোর্টে যে উকিল লড়েছেন তিনি প্রচুর টাকা ফিস নেন। কোর্ট আর ফ্ল্যাট চার্জ এই কয়েক লাখ টাকাই খরচ হয়ে গেছে ভাই। ওর বাবা কয়েক লাখ টাকা স্যার। স্যার, সামনে যেটা দেখছেন ওটা ক্যারেক্টার অফিস। কয়েক আগের কথা, বাবা মা আর ছেলে মিলে আগুন লাগিয়ে দিয়েছে এইখানেই। এই অফিসের সামনেই ঘটনাটা ঘটেছিল। আমি ডিউটিতে ছিলাম। কথাটা বলেই ড্রাইভার অতীতে ডুব দেয়। একটা গরিব পরিবার, বাবা মা, 2টা বাচ্চা গায়ে তেল ঢেলে দেয়। তারপর বাবা আগুন লাগিয়ে দেয় নিজেদের শরীরের। সবার চোখের সামনে মানুষগুলো পড়েছিল। সবাই আগুন আগুন বলে চিল্লায়। নিলয় ড্রাইভারের কথা শুনে মুখটা কালো করে রাখে। নীলাও একই অবস্থা। বাঁচানোর চেষ্টা করেছিলাম, পারিনি স্যার। তারপর সেটা নিয়ে কি হলো তুমি জানো? আমরা কয়েকজন মিলে ওদের হাসপাতালে নিয়ে ভর্তি করিয়েছিলাম। সরকার কি কোনো পদক্ষেপ নেয়নি? নিয়েছে তো স্যার। অফিসের সামনে ফায়ার ইঞ্জিন লাগিয়েছে। ফায়ার ইঞ্জিন? ফায়ার ইঞ্জিন দিয়ে কি সমস্যার সমাধান হবে? স্যার, ফায়ার ইঞ্জিন লাগানো থাকলে ভবিষ্যতে কেউ আগুন লাগালে নিভানো যাবে। মানুষের দুঃখ বুঝে কি লাভ স্যার? ফায়ার ইঞ্জিন লাগানোটাই বেশি গুরুত্বপূর্ণ। আর পাবলিক কি করলো?
হোয়াটসঅ্যাপে ফরওয়ার্ড করলো স্যার। হোয়াটসঅ্যাপে? হোয়াটসঅ্যাপে ভিডিও মেসেজ করে ফরওয়ার্ড করলো। তারপর? প্রথমে একদল লোক ফরওয়ার্ড করলো, তারপর সেখান থেকে আরও একদল লোক ফরওয়ার্ড করলো। এটাই হলো স্যার। তাতে কিছু হলো না? তাতে কিছু না হলে আরও একদল লোকে ওটা ফরওয়ার্ড করবে। এটাই তো হয় স্যার। এই যদি দেশের সিস্টেমের অবস্থা হয় তাহলে দেশের কি হবে স্যার? এরপর নিলয় তার লোককে কল দেয়। ড্যানি, কোল্ড ইউ প্লিজ, পোলোপটি কনভেট। কপি দ্যাট। তারা কথা বলতে বলতে গাড়ি থামায়। নিলয় গাড়ি থেকে নেমে নীলাকে বলে, নীলা, ইনফো গ্রুপের চেয়ারম্যান আমার সাথে লাঞ্চ করার জন্য অপেক্ষা করছে। 30 মিনিট পর তোমার সাথে দেখা হবে। তুমি কোথাও যাচ্ছ? দেখো, আমার কথা শোনো নিলয়। নিলয় কোনো কথার উত্তর দিল না। ড্রাইভার গাড়ি চালিয়ে চলে আসে নির্ধারিত স্থানে। একটা বয়স্ক লোক বলে, হাই মিস্টার নিলয়, ডিড নট কাম। ইয়া, আই এম হিজ ফ্রেন্ড। ও ওকে, আই এম নারায়ণ ফরের। এদিকে নিলয় একটা বস্তির মধ্যে দিয়ে হেঁটে আসে। পাশ থেকে মাইকের আওয়াজ ভেসে আসে। এবারও প্রতিপক্ষকে হারিয়ে পরপর 3 বার জয়ী হওয়ার জন্য পার্টির কর্মকর্তারা বিভিন্ন জায়গাতে উৎসব পালন করছে। নিলয় একটা ঝুপড়ি রুমে, মানে ছোট্ট ঘরে আছে। একটা বৃদ্ধ মহিলা পাশে শুয়ে আসে ছোট্ট একটা বাচ্চা। আগুনে পোড়া দেহ, জীবন্ত লাশ। নিলয় সেটা দেখে গভীর শোকাহত, চোখের পানি টলমল করছে। একটু পাশে তাকাতেই সেই আগুনে পোড়া পরিবারের ছবিটি দেখতে পায়। মনে একরাশ কষ্ট নিয়ে ফিরে আসে। এদিকে নীলা অপেক্ষা করছে নিলয়ের জন্য। নিলয়ও সেখানে উপস্থিত হয়। আই এম ভেরি হ্যাপি টুডে। উপস্থিত শহরের নামী সেলিব্রিটিদের আমার আমন্ত্রণ গ্রহণের জন্য ধন্যবাদ জানাই। ওয়ান মোর থিং, ভোট গণনা চলছে। আপনারা জানেন এই মুহূর্তে মিস্টার তেলপতির পার্টি অনেক কেন্দ্রে খুব ভালো রকম লিড করছে। অ্যান্ড প্রাইড অব ঢাকা সিটি মিস্টার নিলয় আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। এমনকি তিনি ভোটাধিকারের জন্য আদালত পর্যন্ত দ্বারস্থ হয়েছিলেন। সবাই একসঙ্গে হাততালি দিয়ে স্বাগতম জানায়। আমার কথায় কেউ কিছু মনে করবেন না। এখানে সবাই কর্তব্যে ব্যস্ত, কিন্তু আসলে কর্তব্যের পেছনে কি আছে সেটা একটু ঘুরিয়ে দেখলেই বোঝা যাবে। সবকিছুর পেছনে একটাই উদ্দেশ্য, মানি। আর ওই যে ছেলেটা আমার ইউনিভার্সিটির ব্রাইস্ট কালার, ওনার ওই ব্রাইস্ট কালারের উদ্দেশ্য কি? অনেক বেশি টাকা ইনকাম করা। আমি যেমন রাজনীতিতেই ব্যস্ত থাকি, তাই না? আবার এদিকে গভর্নমেন্টের ট্যাক্স বসিয়ে টাকা ইনকাম করছি। তুমি এই যে আমেরিকায় গিয়ে বসে আছো, আয় করবে বলেই তো দেশ ছেড়ে বিদেশে পড়ে আছো, হ্যাঁ? আর আমাদের মতো রাজনীতিবিদরা সংসারের সব কিছু ফেলে আমরা এর পেছনেই তো পড়ে আছি। ছেলে মেয়েদের খাবার জোগাড় করতে হয় তো পারডে, আমরা রোজগার করব কোথা থেকে? তো রাজনীতিতে ইনকাম করলে ভুলটা কোথায়? এটাই তো আমাদের ট্যালেন্ট, তাই না? এক্সকিউজ মি, এরকম একটা জায়গাতে আসার জন্য টাকা পয়সা দরকার, সেটা আপনি বললেন। সেটা ভুল, একদমই ভুল। এখানে আসার কারণ হলো জনগণের সাপোর্ট। তুমি জানো, যেমন চ্যানেলের দরকার ভিউয়ার্স, বিজনেসম্যানের দরকার কাস্টমার, কারখানার দরকার শ্রমিক, ফ্ল্যাটের দরকার যাত্রী, নিউজ পেপারের দরকার রিডার্স। ইউ আর নো। তাই সফল হওয়ার জন্য দরকার জনগণ। তাদের জন্য আমরা সাকসেসফুল হই। তার সে বিজনেসম্যান হোক, পলিটিক্যাল লিডার হোক বা সিও হোক, ও এক্সট্রা। সবাই নিলয় সাহেবের কথা শুনে প্রশংসা করে হাততালি দেয়। এটা দেখে তিরুপতি বলে, আরে আমার কথাও তো একবার শোনো। এখানে তো পাবলিকের কথাই বলা হচ্ছে, বা কাস্টমার, দুটোই তো একই নাকি? দুইজনেই তো সার্ভিস পেলে খুশি, তাই না? কোম্পানি যেমন কাস্টমারকে খুশি করার জন্য ফ্যাসিলিটি দেয়, তেমনি আমরাও পাবলিকের ভোটের জন্য ফ্যাসিলিটি দিয়ে থাকি। অথচ আমরা কোনো ভুল করেছি তো তৎক্ষণাৎ টিভিতে দেখাতে থাকে, এই করেছে ওই করেছে। তারা সব সময় শুধু এটাই দেখায়। আর যে কোম্পানিগুলো কেজিএলসিও কিনে নিয়েছে কাল এইটাকে, পরশু ওইটাকে, কিন্তু বলছে না যে বাজেয়াপ্ত করেছে সেগুলো। কি ট্যালেন্ট তোমার! কিন্তু রাজনীতি ট্যালেন্টের কোনো দাম নেই। নিলয়ের পায়ের উপর পা তুলে বসে একটা সিগারেট মুখে নেয় আর তিরুপতি সাহেবের কথা শোনে। একটা দামি লাইটার দিয়ে সিগারেটে আগুন জ্বালায়। এখানে টাকা ছড়ালে রীতিমতো জনগণ খুশি হয়, আর জনগণ খুশি হলে তবেই তারা ভোট দেয়। আমি তোমাকে চ্যালেঞ্জ করছি, তুমি যদি একটা ভোটও পাও, আমার ভোটটাও তোমায় দেব।
নিলয় আবারও সেই একইভাবে হাতটা মুখের কাছে নিয়ে দামি সিগারেটের মাথায় লাইটার দিয়ে আগুন জ্বালিয়ে নেয়। এ যেন নতুন নিলয় সৃষ্টির আগুন। টাইম শেষ আমার, এবার আমার উঠতে হবে। কথাটা বলে তিরুপতি সাহেব উঠে বাইরের দিকে যেতে চায়, আবার পিছনে ফিরে তিনি বলেন, আর হ্যাঁ শোনো, শনিবার আমাদের নতুন সরকার গঠন হবে, তুমি অনুষ্ঠানে আসবে অবশ্যই। নমস্কার। কিরে, গাড়ি বের কর। তিরুপতি সাহেব চলে যায়। এদিকে নিলয় সিগারেটের ধোঁয়া উপরের দিকে ছাড়ে। নিলয় সাহেবের স্টাইল দেখে বোঝা যাচ্ছে সে অনেক বড় কোনো প্ল্যান করেছে, যেটাকে আমরা মাইন্ড গেম বলি। পাশ থেকে নীলা তাকিয়ে থাকে নিলয়ের দিকে। হয়তো সে আজ অন্য নিলয়কে দেখছে, যা আগে কখনো দেখেনি। পরের দিন সকালে তিরুপতি সাহেবের বাড়ির আশেপাশে ঢোল তবলা বাজিয়ে খুশি উদযাপন করছে। বাড়ির ভিতরে তিরুপতি ও তার নেতারা একসাথে বসে খবর দেখছে। সাংবাদিক বলে, মুখ্যমন্ত্রী বশিরাম আলী এমআই নেতাদের 250,000 ভোট পেয়ে পাশ করিয়েছেন। নিকটতম প্রতিযোগী মিস্টার চিন্নাস্বামী প্রচুর ভোটে হেরেছেন। ওদিকে জেলার সিইও নিলয় ইতিমধ্যে সাংবাদিকদের দৃষ্টি আকর্ষণ করেছেন। বরিশাম আলীর সহকারী একটা ফোন এনে তার কাছে দেয়, বলে, মেয়ে কল দিয়েছে, কথা বলো। হাই বাবা, কনগ্রাচুলেশনস, তৃতীয়বার সিএম হলে। প্রত্যেকটা চ্যানেলে তোমারই নাম বলছে, কিন্তু সরি বাবা, যেতে পারলাম না। তুই খুশি হয়েছিস তো মা? তা তো অবশ্যই, বেশি খুশি হয়েছে। বেশি মিষ্টি খাচ্ছ না তো? না রে মা। ওষুধ ঠিক মতো খাচ্ছ? হ্যাঁ, টাইনিনাল সব ঠিক মতোই খাচ্ছি। সাইফানি বেলগা নিয়েছ। পাওয়ারটা একটু বেড়েছে। কত পাওয়ার হয়েছে বাবা? 2.5 mg হয়েছে। শোন না মা, মিষ্টি খাওয়া তো বারণ, তাই বলছিলাম যে সবাই মিলে তো বলেছে, যদি একটু পারমিশন দিয়ে দিস। ঠিক আছে, আজকের জন্য কিন্তু। তবে যাই খাও ব্র্যান্ডেড খেও কিন্তু। ঠিক আছে রে মা। আচ্ছা বাবা, ত্রিপাতি আঙ্কেল কোথায়? তিরুপতি সাহেব তার নেতাদের সাথে খোশ গল্প করছিলেন। পাশ থেকে একজন নেতা ডেকে বলে, মামুনি কল করেছে, আপনার সাথে কথা বলবে। দে দে দে, বল মা, কেমন আছিস তুই? হ্যালো আঙ্কেল, আমি তো ভালোই আছি। আচ্ছা, ইলেকশনের রেজাল্ট কি হলো? পার্সেন্টেজ তো আগে থেকে বেড়ে গেছে রে মা। আঙ্কেল, তোমার সাথে কথা আছে, যেটা বলছি প্লিজ একটু মন দিয়ে শোনো। শুনছি, তুই বল। তোমার আশেপাশে কেউ নেই তো? না না, আশেপাশে কেউ নেই। নিউজে শুনছিলাম জেলার সিইও নিলয়কে ভোট দিতে নাকি বাধা দেওয়া হয়েছে। আরে বলিস না রে মা, ওর কথা ছাড়। ও বিদেশ থেকে এসেছে, কদিন পর ঘুরে ফিরে চলে যাবে। আমি ঠিক এই কারণেই তোমাকে ফোন করেছি। ও খুব একটা সাধারণ লোক নয়, ওর থেকে একটু সাবধানে থাকবে। আরে তুই এসব চিন্তা ছাড় না রে মা, আমরা আছি না, এখানে সব বুঝে নেব। না, তুমি ওকে ভালোভাবে চেনো না। গত বছর ও কানাডাতে এসেছিল, 3 সপ্তাহ ছিল। সেই 3 সপ্তাহে সমস্ত নিউজ চ্যানেলের হেডলাইন ছিল একটা আইটি কোম্পানি কিনে নিয়েছিল। আরে ও 22,000 কর্মচারীর কর্ম চলে যায়, আর তারা সবাই দেশ ছাড়তে বাধ্য হয়। তার প্রভাব এখনো রয়েছে। ওকে কিন্তু একদম ঘাটাবে না। না, মানে তেমন কোনো বড় কথা হয়নি রে মা, একবার একটু সামান্য কথা হয়েছিল। আমার কথাটা শোনো, 3 দেশে 3 সরকার তাকে দেশে আসতে বাধা দেয়, তাই কোনো রকম ঝামেলায় যেও না, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে মা। তুমি কি ওকে কিছু বলেছো? না না, সেরকম কোনো তর্ক করেনি। আর একটা কথা, বাংলাদেশ ছেড়ে চলে যেতে চাইলে ওকে কোনো রকম বাধা দিও না। বাই আঙ্কেল। এরপর বরিশাম আলীর মেয়ে কল কেটে দেয়। তিরুপতি সাহেব নিজের মাথায় চোয়ার মারে, তারপর বলে, তর্কটা করার আগে এর ব্যাপারে একটু খোঁজ খবর নেওয়ার দরকার ছিল। যেভাবে এসে থেকেই একের পর এক সিগারেট ফুকাচ্ছিল, তখনই আমার বোঝার উচিত ছিল। তবে এখন আমার ভাবতে হবে এরপরে গিয়ে কি করতে চলেছে। এদিকে মিস্টার নিলয়কে সামনে রেখে হাজারো সাংবাদিক ছবি তোলায় ব্যস্ত। পাশে নীলাও আছে। নিলয় সাহেব স্টেজে উঠে আসে, সব সাংবাদিক স্বাগতম জানায়। তারপর তিনি চেয়ারটা একটু এগিয়ে বসে। একজন সাংবাদিক প্রশ্ন করে, বড় কোম্পানি সিও, বিখ্যাত মানুষ, আপনাকে একটা প্রশ্ন করার ছিল স্যার। স্যার, তাহলে আপনিও দেশের হয়ে লড়তে গিয়ে উকিলকে টাকা দিলেন স্যার? মিস্টার নিলয় তার বাম হাত দিয়ে চোখ থেকে চশমাটা খুলে সামনে রাখে আর বলে, নিজের ভোটের জন্য আমাকে পয়সা দিতে হয়েছে, এতে লজ্জা দেশের?
আমি উকিলকে পয়সা দিয়েছি, কোর্টের জজকে তো নয়। তাহলে অসুবিধা কোথায়? আপনার মতে একটা ভোটের জোর কত স্যার? আপনি নিশ্চয়ই নিউজ রিপোর্টার, তাই না? হ্যাঁ স্যার। দেখো, উনি রিপোর্টার, উনি জিজ্ঞাসা করছেন একটা ভোটের দাম কত। আমি নিলয় ভোট দিলেই তবেই সরকার গঠন হয়। আমি যদি ভোট না দেই তাহলে সরকার কিভাবে গঠন হবে? কিন্তু স্যার একটা ভোটের জন্য তো কোনো কিছু হয় না স্যার। ইলেকশনের সময় এই রকম তো হয়ে থাকে, তারপরও তো সরকার গঠন হয়েছে। ঠিক হইতো। স্যার আপনি তাহলে যারা ছাপ্পা ভোট দিচ্ছে তাদের বিরুদ্ধে লড়ছেন? কে কে বললেন কথাটা? এরপর নিলয়ের কথা শুনে আরও একজন ব্যক্তি দাঁড়িয়ে যায়। নিলয় সবাইকে হাততালি দিতে বলে। নিলয়ের কথায় সবাই সেটাই করে। সত্যি কথা বলতে কি দাদা, আপনি ঠিক বলছেন। আমি যদি আমার ভোটের জন্য লড়ি, তাহলে আমার জন্য কে লড়বে? আমি যদি আমার জন্য লড়ি, তাহলে বাকি লোকজন কেন লড়তে পারবে না? নিজের অধিকারের জন্য সবাইকে লড়া উচিত। যদিও আমরা ধারা 49P সম্পর্কে জানি, তাও তো অনেক মানুষ ভোট দিতে চায় না। 49P সম্পর্কে আপনি যে কথাটা বলেছেন সেই বিষয়ে কি এখানে সবাই জানে? আপনার মনে হয় না এইসব কথা বলে উত্তেজনা ছড়াচ্ছেন? উত্তেজনা করলে আর লড়লেই আপনার কাজ হাসিল হবে। নিলয় সাহেবের কথা শুনে সকল সাংবাদিক ক্ষেপে যায়। নীলা পাশ থেকে মাথায় হাত দিয়ে বসে। নিলয় সবাইকে বসতে বলে। সরি, বসুন। সরি, আমি এমনি বলেছিলাম আপনাদেরকে রাগানোর জন্য। যাই হোক, আমাদের দেশে মাত্র 50% লোকই বুদ্ধিমান। নিজেকে যদি সবার সামনে আলোচনায় নিয়ে আসতে হয়, তাহলে মাঝে মধ্যে নেগেটিভ পাবলিসিটিও দরকার। তাতে রিয়াকশন অনেক বেশি হয়। দ্যাট ইজ কল মার্কেটিং। কথাটা বলা মাত্রই নিলয় উঠে চলে আসে। একপাশে সাধারণ জনগণ কথা বলছে। ভোট নিয়ে খুব রাওলা হয়েছে, তাই তো শুনছি। আরে সাপা ভোট দিয়ে তো লোকজন ইনকাম করছে, এখন যদি সেটা বন্ধ হয়ে যায় তাহলে মানুষ খাবে কি? উনি বলছেন নিজের ভোটটা না দেওয়া নাকি মস্ত বড় অপরাধ। হে, গুগল সার্চ করে দেখলাম, সেকশন 49P-তে সবকিছুই রয়েছে। সবার মোবাইলে নিলয় সাহেব বলে একই কথা। আর আমি যদি অধিকারের জন্য লড়তে পারি, তাহলে আপনারা কেন পারবেন না? নিজের অধিকারের জন্য প্রত্যেকটা মানুষের লড়া উচিত। আজকাল যাকে দেখো সেই একটা করে ভিডিও করে আর লোকে তাই দেখে। আরে বিদেশে তো এটাই হচ্ছে। আজ গ্রাম বিচারগণ একটা আলোচনা ডেকেছেন। সেখানকার নেতা বলে, আজ যেটা ওনার সাথে হয়েছে কাল সেটা আমাদের সাথে হতে পারে। আমাদেরকে সাবধান হতে হবে। অবৈধ ভোট অনেক হয়েছে, আজ আমরা আর এসব মানব না। আচ্ছা, এই নিয়ে তো প্রচুর লোক মামলা দায়ের করেছে। কিছু লোক টাকা নিয়ে ভোট বিক্রি করেছে, তাদের কি হবে? হোটেলের ভিতরে কিছু লোক খেতে বসে। তাদের ভিতর থেকে একজন বলে, আমি গতকাল গুগলে দেখেছি কারো ভোটার কার্ড বা আধার কার্ড হারিয়ে গেলে থানায় অভিযোগ করতে হয়। আমার মায়ের ভোটার আইডি কার্ড দেন, না হলে অন্য কেউ ভোট দিয়ে দিবে। বর্তমান বাংলাদেশে প্রতিটা ইউনিয়ন পরিষদের সাধারণ জনগণের ভিড়। সবার একটাই কথা, তাদের আইডি কার্ড দিতে হবে। 24,000 মানুষ মামলা দায় করেছে, এখন আরো বেড়ে গেছে। পরপর 3 বার জয়ী হওয়া মুখ্যমন্ত্রী এবার সরকার গঠন করবে, কিন্তু এমনই সময় ছাপ্পা ভোটের অভিযোগ হাজার হাজার মানুষ মামলা দায়ের করেছেন হাইকোর্টে। জেলায় জেলায় স্কুল কলেজ পড়ুয়া ছাত্ররা এই 56 ভোটের বিরুদ্ধে আন্দোলন শুরু করেছেন। তারা পথে নেমে প্রতিরোধ শুরু করেছেন। এই খবর শুনে সাধারণ জনগণ বলতে থাকে, 3 লাখেরও বেশি কেস পেন্ডিং রয়েছে। আর এটা তো আমরা জানতাম না ভোটের সময়। এটা একটা বড় ইস্যু হতে পারে। মিস্টার নিলয় সাহেব সিনেমার নায়কদের মতো স্টাইলে একটা হাউসের ভিতরে যায়। ঠিক একই মিস্টার তিরুপতি বের হয়। নীলা তাকে নমস্কার করার ভঙ্গি করে, তবে সেটা যে অপমানমূলক সেইটা তিরুপতি সাহেব বুঝতে পেরেছে। নিলয় মুচকি হাসে। এই হাসির মানে খুবই কঠিন। এখন পর্যন্ত 36,000 মানুষের সমর্থন পাওয়া গেছে। তারা তাদের ভোট ফিরে পেতে অভিযোগ করেছে। গুড, ধন্যবাদ স্যার। আচ্ছা, ইনি হচ্ছেন অ্যাডভোকেট জেঠমালিনা। এরপর থেকে এই কেসগুলো উনি হ্যান্ডেল করবেন। আর আমি যে এই মুভমেন্টের পিছনে রয়েছি কেউ না জানে। মিস্টার তিরুপতি সাহেব চলে আসে তার রড ফ্যাক্টরিতে, যেখানে কেউ একজন অপেক্ষা করছে। হয়তো তার খোঁচর মানে গোয়েন্দা যাকে বলি। তোকে যে কাজটা দিয়েছিলাম সেটা হয়েছে তো? আমি ওর ব্যাপারে সব খোঁজ খবর নিয়েছি, কিন্তু ও যে আপনার নামে একটা কেস করেছে তা কি করবেন? সেসব আমি দেখে নেব। তুই শুধু ওর পরিবারের ব্যাপারে খোঁজটা নে, কোথায় থাকে, কি করে, আর পরিবারের আছেই বা কে কে। ওর পরিবারের ব্যাপারে সব খোঁজ খবর নেওয়া হয়ে গেছে। ওর বাড়িতে ওর দাদি,
আর মা আছে, আর একটা ভাই আছে। ভাইয়ের দুটো মেয়ে আছে। ওর ভাই ছোট একটা ব্যবসা করে। ওদের একটা ছোট বোন আছে, তারও বিয়ে হয়ে গেছে এবং তার একটা 10 বছরের ছেলে আছে। আরও একটা খবর, কালকে ও ওর পরিবারকে নিয়ে কোথাও একটা বেড়াতে যাচ্ছে। নিলয় নীলা গাড়িতে করে কোথাও যাচ্ছে, সাথে অনেকেই আছে। নিলয় নীলা দুজনেই চোখের ইশারায় কথা বলে। হঠাৎ নীলা বলে, আমাকে কি তোমার অ্যাক্টিভ মনে হয়? এইভাবে কথা বলছো, কি হয়েছে তোমার? না কিছু না, বলো না। আমাকে কি তোমার অ্যাট্রাকটিভ মনে হয়? আসলে আমি এটা জানতে চাইছি, কারণ আমার কেন জানি এটা মনে হয়। হ্যাঁ, তাই তো ভাবছি। ওরা কিন্তু ইংলিশ বুঝে, যা বলার তোমার বলতে ইচ্ছায় এই অ্যাট্রাকটিভ কথাগুলো একটু রাজনৈতিকভাবে বলবে। রাজনৈতিক করা দিয়ে তুমি তো এইসব ভাষা জানবেই, আমার একটু বুঝতে অসুবিধা রয়েছে। নীলা পৌঁছে যায় একটা গোডাউনে। নিলয় তাকিয়ে দেখে পাশে অনেকগুলো গুন্ডা। নিলয় তাদেরকে দেখে সবাইকে এক জায়গাতে ডাকে আর বলে, আহা, 1 মিনিট দাঁড়াও। আমায় মারতে বলছে নাকি ভয় দেখাতে বলছে? যদি ভয় দেখাতে বলে, আমি ভয় পেয়েছি। নিলয়ের কথা শুনে তাদের সাথে বাচ্চারা চিল্লিয়ে ওঠে। নিলয় তাদের সাথে হাত মেলায়। দেখাতে বলেনি, মেরে ফেলতে বলেছে, তাই শুধু তোকে একা না। গুন্ডাগুলো এতটুকু বলে হাতের ইশারায় নীলা সহ সব বাচ্চাগুলোকেও মারার কথা বলে। নিলয় সাহেব তাদের কথা শোনে, একটু নরম হয়ে বুকে হাত বেঁধে বলে, টাস্কর, টাস্কর। নিলয় কথা বলে শেষ করতে একজন গুন্ডা এগিয়ে আসে। বাচ্চাটাও হাত বাড়িয়ে দেয় তাকে টাচ করার জন্য। গুন্ডাটা যখনই বাচ্চার গায়ে টাচ করতে যাবে ঠিক তখনই নিলয় মুখ বরাবর একটা ঘুষি মারে। একটাতেই শেষ। তারপর সবাই একসাথে আছে। সবাইকে নিলয় একাই মেরে আত্মরা অবস্থায় রাখে। বাচ্চারা এইগুলো দেখে সেই হ্যাপি, এটা যেন তার সিনেমার শুটিং দেখছে। মারামারি শেষে নিলয় চলে আসে গাড়িতে। নীলা পাশ থেকে বলে, তুমি আর এখানে থেকো না, ইউএসএ চলে যাও। নীলার ফোনে একটা কল আছে। তাই? সত্যি সত্যি বলছিস তো? তুই শুধু ওর উপর নজর রাখ, আমরা আসছি। নো, আমরা এক্ষুনি আসছি। কি হয়েছে? একজন মস্ত অপরাধী ধরা পড়েছে। তোমার বাবা নাকি? হ্যাট, কি যে বলো না। যে লোকটা তোমার ছাপ্পা ভোটটা দিয়ে দিয়েছিল, আমরা তাকে ধরে ফেলেছি। কে হতে পারে তাহলে? দেখতে হবে তাকে ভালো করে। এইদিকে একটা পাগলা টাইপের ছেলে, মাথায় কাকের বাসার মতো চুল, একটা পাগল মনে হয়। শুন ভাই, সন্ধ্যাবেলায় একটু মদ খাবো, দিনের বেলায় একটু মদ খাবো, এটা ছাড়া জীবন কাটানো যায় বল? না রে, সবাই বলে মদ খেলে পরিবারে ক্ষতি হয়। আমার তো হয় না। যত সব, তোর পরিবার নষ্ট হচ্ছে, তোর হোক। নিলয় সেখানে আসে। একটা দোকানের সেই পাগলা টাইপের লোককে দেখিয়ে দেয়। এই তো মনে হচ্ছে মালের প্রডিউসার এসে গেছে। নিলয় কথাটা শুনে চেয়ারে উঠিয়ে মারতে চায়, কয়েকটা থাপ্পড়ও বসিয়ে দেয়। আরে কি ব্যাপার, আমাকে মারছো কেন? আমাকে বালির বস্তা পেয়েছো? এরকম মার মেরে দিল ধুমধাম করে। এই তোমাকে আমি চিনি, টিভিতে দেখেছি। ভোটে দাঁড়িয়েছো না তুমি? ঠিক আছে, আমি তোমার সঙ্গে আছি, কোনো চিন্তা নেই। একবারে মেরে তোকে আমি, আমার ভোট কেন দিয়েছিস তুই? ও, ওটা তোমার ভোট? আরে আমার নামে ভোট দিয়েছিস, আমাকে চিনিস না? আরে আমি তো শুধু টাকা চিনি। মালিক আমাকে টাকা দিয়েছে, আমি তোমার ভোটটা দিয়েছি। বসো বসো, কথা আছে। ওহ, খুব জোরে মারলে তুমি। তাহলে আমার ভোট দেওয়ার জন্য কত টাকা নিয়েছিলি? 6000 + 200 যাতায়াতের জন্য। আরে এই একটা ভোটের জন্য আমি কয়েক লাখ টাকা খরচ করে দূর থেকে এসেছি। এত দূর থেকে যেহেতু এসেছে, তাহলে তো সঙ্গে বডিগার্ডও এনেছো, তাই না? বডিগার্ড না, সিকিউরিটি বলে ওদেরকে। ওই হলো সিকিউরিটি। আচ্ছা শোনো, এরকম একটেল এরিয়াতে এসে ভোট দিয়েছো বলে আমাকে ধরে লাভ নেই। তুমি আমার নামটা জেনে নাও। বাই দ্য ওয়ে, আমার নাম কৌশিক, নাইস টু মিট ইউ। আমার বাবার নাম ধ্যাত। এই বসে আসিস কেন, দে না। দাদা এই নাও, তুমি শর্ট করে এটা মেরে নাও, দেখবে সব কিছু উধাও হয়ে গেছে। আরে এত ভেবো না, মেরে দাও ঝট করে। বললাম তো আমি সঙ্গে আছি, তো এত ভাবার কি আছে? লোকটা তারের কলস নিলয়ের হাতে দিয়ে কথাটা বলে। কোনো অসুবিধা নেই, হা করে খেয়েছি, তুমিও খাও। তুমি তো ওস্তাদ, গুরু, ঢকঢক করে মেরে দিলে। সুপার ভাই, সুপার। পাশে থাকা সকল লোক একসঙ্গে হাতে তালি দিতে দিতে বলে,
কি দাদা, খাওয়া দাওয়া তো হলো, এবার একটা গান শোনাও। এই চুপ করো। আরে উনি আমেরিকার মানুষ, আমাদের ভাষায় গান গাইবে। এই এই এই, আমি যতই বাইরে থাকি না কেন, এখনো ভিতরটা লোকাল আছে। তাহলে তো খুব ভালোভাবে জমে যাবে সন্ধ্যাটা। চল চল তাড়াতাড়ি একটা গান করতে দেখি। চল চল তাড়াতাড়ি একটা গান করতে দেখি। তুমি যে এখানকার মানুষ সেটা প্রমাণ হবে দেখি। নিজের মতো গাইবে, এমন সুর ধরবে আমাদের ভাষায়, গান গাইতে হবে কিন্তু। ঠিক আছে গুরু, তাহলে তুমি রেডি? নিলয় কথাটা শুনে আর বাংলাদেশের সেই শ্রেষ্ঠ গান, ডাকডুম ডুম ডুম আমি বাজাই বাংলাদেশের ডোল, ডাকডুম ডুম ডুম। বাহ বাহ, সুপার, খুব ভালো। এদিকে মিস্টার তিরুপতি ও বশিরামলের দলের সবাই মিটিং ডেকেছে। সবাই তাদেরকে ঢিল ছুঁড়ে মারছে। কি বলছো তোমরা এইসব? সবাই একটু চুপ করো। হঠাৎ একজন সিকিউরিটি বশিরামাল সাহেবকে তার মুঠো ফোনটাতে এগিয়ে দেয়। তিনি স্ক্রিনে তাকিয়ে দেখে তার মেয়ে। হ্যাঁ মা, বল। বাবা তুমি কি মিটিংয়ে আছো? হ্যাঁ মা, ওখানেই আছি। অনেকে মামলা দায়ের করছে, শপথ স্থগিত রাখা হয়েছে। শুনেছি কাল 10টায় নাকি শুনানি আছে। তা তুমি কি ভাবছো? কালকে কোর্টে যখন শুনানি হবে, এই শুনানি বন্ধ করার জন্য বাইরে দাঙ্গা বাঁধিয়ে দিব ঠিক করেছি। কালকে দাঙ্গাটা করো না বাবা। কিন্তু কেন মা? বাবা, দাঙ্গা বাঁধলে পরিস্থিতি আরো জটিল হতে পারে, আর সেটা আমাদের জন্য খুব একটা ভালো নয়। কালকে তো শুনানি আছে। আমার কথাটা আগে মন দিয়ে শোনো। কালকে তোমার শপথ গ্রহণ সকাল 8টায় ডাকো। শুনানি বলেছে তো সকাল 10টায় 3 ঘন্টা পেয়ে যাবে। হাইকোর্টের জাজের সঙ্গে একটা এমার্জেন্সি মিটিং ঠিক করো, শুনানি যাতে পিছিয়ে যায়। হাইকোর্টের জাজ না শুনলে হোম মিনিস্টারকে বলো। যেমন করেই হোক শুনানি পিছোতেই হবে। আর সরকার গঠন করতে 1 সপ্তাহ লাগবে আমাদের কাছে, এতটুকুই যথেষ্ট। ঠিক আছে মা। গভর্নরকে ফোন দিয়ে সকাল 8টায় মিটিং ডাকো। ঠিক আছে মা। তারপর তারা ফোন কেটে দেয়। ছাপ্পার ভোটের প্রতিযোগে 30,000-এর বেশি মানুষ অভিযোগ দায়ের করেছে হাইকোর্টে। হাইকোর্টের নির্দেশ আগামীকাল সকাল 10টায় শুনানি হবে। আর অন্যদিকে পরপর 3বার জয়ী হওয়া মুখ্যমন্ত্রী এবার সরকার গঠন করার অনুষ্ঠান কালকেই ঠিক করেছেন। মিস্টার নিলয় তার উকিলকে কল দেয়। হ্যাঁ নিলয়, আমি এখন গাড়িতে আছি। হ্যাঁ 10টার মধ্যে আমি ঢুকে যাব। সকাল 10টার জায়গায় পিপন করে সকাল 8টাই করেছি। 8টার সময়? ঠিক আছে, পৌঁছে যাব। স্যার, ঝিনাইদহ সিটি ইলেকশনের আগেও এরকম একটা ঘটনা ঘটেছিল, যার প্রমাণ আমার কাছে রয়েছে। ভিডিও কলের মাধ্যমে এই রেকর্ডটা দিয়ে দেওয়া হবে। সমস্ত তথ্য প্রমাণ যেহেতু আগে থেকেই আমি জমা করে দিয়েছি, তাই কোর্ট অ্যাডভান্স সেটিং করবে বলে রাজি হয়েছে। ফ্যান্টাস্টিক, আই উইল বি দেয়ার ইন 10 মিনিটস। এদিকে বশিরামাল সহ তাদের দলের প্রত্যেক নেতা ও এমপি হাজির হয় শপথ গ্রহণের জন্য। ঠিক তার বিপরীত পাশে মিস্টার নিলয় ওরফে মাস্টার মাইন্ড, তিনিও চলে আসেন কোর্টে। বশিরামালের হাতে তার দলের নেতারা ফুলের তোড়া দিয়ে স্বাগতম জানায়। এদিকে কোর্টের জাজ সাহেবরা তাদের নির্দিষ্ট স্থানে বসে যায়। কোর্টে উপস্থিত আছে নীলা সহ অনেক লোকজন। এদিকে আয়। স্যার বলুন। এদিকে এখনো পর্যন্ত অনুষ্ঠান শুরু হয়নি, ওদিকে কেস শুরু হতে চলেছে। স্যার ওদিকে তো শুনানি চলছে। একটা কাজও ঠিকভাবে করতে পারিস না। দেখছি স্যার, দেখছি। যা যা পারিস কর। এরপর সিকিউরিটি চলে আসে সেখান থেকে। এদিকে কোর্টের জাজ সাহেব বলেন, আপনি যে অভিযোগটা করেছেন সে বিষয়ে আমরা আপনার মন্তব্য শুনতে চাই। আমি আমার ভোট দিতে পারিনি মাই লর্ড, আমার জায়গায় ছাপ্পা দেওয়া হয়েছে। এই নির্বাচনকে অবৈধ ঘোষণা করতে হবে এবং নতুন করে নির্বাচন করতে হবে। ইলেকশন কোনো মজার ব্যাপার নয়, আপনি জানেন এটা করতে কত খরচ হতে পারে। পুলিশ 10,000 টাকা খরচ করে তাকে ধরার জন্য যে 100 টাকা চুরি করবে বা তার থেকে বেশি সে কেলেঙ্কারি করেছে, তাকে ধরার জন্য সরকারের পদক্ষেপ নেবে। কিন্তু এখন সে সবার সময় নয় মাই লর্ড, এখন জনগণকে বাঁচানোর সময়। ইলেকশন কমিশনারের কি বলার আছে? উনি যখন বললেন ওনার ভোট ছাপ্পা দেওয়া হয়েছে, তখন ওনাকে ভোট দিতে বলা হয়। কিন্তু সমস্যা হচ্ছে এখন অনেক মানুষ একই দাবি করছে। এখন যদি সবাই একই দাবি করতে থাকে তাহলে এই সমস্যার সমাধান কিভাবে হবে? প্রতিটা এলাকায় প্রাইভেট 2,000-এরও বেশি এই বিষয়ে মামলা দায়ের করেছে মাই লর্ড। তাহলে ভাবুন, যারা ভোটে জিতেছে তারা কত পরিমাণে ছাপ্পা ভোট দিয়েছে মাই লর্ড। এটাই বদলের সময় মাই লর্ড। আমার একটা প্রশ্ন আছে, মাইল অবৈধভাবে যদি ভোট হয়ে থাকে তা গণনার সময় আমরা আলাদা করব কিভাবে? মানুষ যদি এই ব্যাপারে সচেতন না হয় তাহলে আমরা কি করতে পারি? 2018 সালে ঝিনাইদহ ইলেকশন মাত্র 1 লক্ষ মানুষ ভোট দিয়েছিলেন।
আর তার উপর ভিত্তি করেই সরকার গঠিত হয়। কিন্তু এরই মধ্যে মামলা দায়ের কারণ প্রায় 3,35,000 মানুষ। কিন্তু এখন তো আর বিষয়টাকে আটকানো সম্ভব নয়। গভর্নরের ভবনে শপথ অনুষ্ঠান চলছে। অতএব আপনাদেরকে দ্রুত সিদ্ধান্ত নিতে হবে। এদিকে শপথ অনুষ্ঠানে বক্তা রাখছেন একজন নেতা। এক পাশে কোর্টে ইলেকশন কমিশনারের এই বিষয়ে বক্তব্য কি? 2008 সালে এমন একটা ঘটনা ঘটেছিল, চিটাগাং একই রকম একটা মিটিং চলছিল। আর এই মিটিং চলাকালে হাইকোর্ট জানায় মিটিং শুরুর আগে কোর্টের পারমিশন নিতে হবে। এটা জনগণের বিশ্বাসের ব্যাপার মাইলট। বিশ্বাস যে আমাদের এই গণতান্ত্রিক দেশে 5 বছর অন্তত নির্বাচনের মাধ্যমে সঠিক সরকার নির্বাচিত হয়। শুধুমাত্র কয়েকজন অর্থনৈতিক মানুষের জন্য বাংলার মানুষের গণতান্ত্রিক ব্যবস্থা নষ্ট হতে পারে না মাইলট। এ পাশে চলছে মুখ্যমন্ত্রীর শপথ গ্রহণ, বসে আছে মিস্টার ত্রিপতি। হঠাৎ তার পাশের গভর্নরের পিএ ফোনে কল আসে। পিএ সাহেব পকেট থেকে মুঠো ফোনটা বের করে। তুমি গভর্নরের পিএ, তাই না? স্যার। ফোন কে করেছে? কোর্ট থেকে করেছে। আমার একটু হার্টের সমস্যা, রিং সহ্য করতে পারি না, ফোনটা বন্ধ করে রাখুন। পিএ সাহেব তার ফোনটা বন্ধ না করেই পকেটে রাখে। এপাশে বশিরামাল শপথ শুরু করেছে। আমি বশিরামাল আর মনি শপথ গ্রহণ করেছি আজ থেকে এ দেশের প্রত্যেক। হঠাৎ স্পিকার সাহেবের ফোনে কল আসে। এজন্য বশিরামালও তাকিয়ে থাকে তার দিকে। আর শপথের বাকি কথা বলা শেষ করা হলো না। সরি, মাফ করবেন। সরি কথাটা শোনার পর উপস্থিত সবার মনে কেমন জানি একটা ভয় বিরাজ করছে। একে অপরের দিকে তাকিয়ে দেখছে। স্যার, সিএম এর মিটিং আছে, একটু অপেক্ষা করুন। ত্রিপতি সাহেব স্পিকারের কাছে আবারও বলে, স্যার সবাই যখন অপেক্ষা করছে তাহলে শুরু করুন। দয়া করে অপেক্ষা করুন একটু। স্পিকার সাহেবের কথায় মিস্টার ত্রিপতি অপমানজনকভাবে চলে যায়। তার স্পিকারের ফোনের ওপাশ থেকে কিছু একটা বলে। ওকে মিস্টার বশিরমালা, কোর্ট থেকে ইলেকশন কমিশনার আমাকে জানালেন যে মাঠে ভোট হবার কথা ছিল 31 ডিসেম্বর 2018-তে, সেটা বাতিল করা হয়েছে। স্পিকারের কথায় সবার মাথায় যেন বাস পড়েছে। একে অপরের দিকে তাকায় শুধু। পরবর্তী ভোট গ্রহণ হবে 15 দিনের ভিতরে। আর এইরকম পরিস্থিতির কারণে আমি দুঃখের সাথে জানাচ্ছি যে শপথ গ্রহণ অনুষ্ঠানটি বাতিল করা হবে। ধন্যবাদ সবাইকে। স্পিকার সাহেবের কথা শুনে উপস্থিত সকলের ভিতরে একটা শরগোল সৃষ্টি হয়। বশিরামাল চেষ্টা আছে সবাইকে থামানোর। আমাদের সভাকে স্থগিত করা হয়েছে। আমাদের পরবর্তী কর্মসূচি আমাদের দলের সদর দপ্তরে বসে আমরা ঠিক করব। আপনার শান্তিপূর্ণভাবে সহযোগিতা করবেন। আপনাদের অনেক ধন্যবাদ। বশিরামাল কথাগুলো শেষ করে স্টেজ থেকে নেমে আসে। এরপর তারা গাড়িতে চড়ে বাড়ির উদ্দেশ্যে। হ্যাঁ বল মা, দিচ্ছি দাদা। বল মা। কি খবর বাবা? 15 দিন বাদে নির্বাচন হবে, এখন কি করব? গোটা দেশ ওইদিকেই তাকিয়ে আছে। এখন যদি আমরা একটাও ভুল করি, কেসটা কিন্তু আদালতের পক্ষে চলে যাবে। এইবার দাঙ্গা বাঁধাও, সাবধানে। একটাও ভুল হলে আঙুলটা আমাদের দিকেই উঠবে। আর একটা কথা, পরিস্থিতি এমন তৈরি করো যাতে নিলয় আমেরিকাতে চলে যায়। 15 দিন পর আবার ইলেকশন হবে। আর এবারে কিন্তু আমাদের কোনো রকম ভুল হলে চলবে না। আর একবার যদিও আমেরিকায় চলে আসে, তাহলেও আমাদের আর ক্ষতি করবে না। দাঙ্গা বাঁধানোর জন্য স্কুল কলেজের ছাত্রছাত্রীদের ব্যবহার করো। পরিস্থিতি যেন এতটাই ভয়ঙ্কর হয় যাতে 10 বছর মানুষ মনে রাখে আমাদের বন্ধু, আমাদের শত্রু সবাই যেন আমাদের ভয় পায়। এমন কিছু করো বাবা যেন কেউ মাথা তুলে দাঁড়াতে না পারে। কথাটা আর বলা শেষ করে ফোনটা কেটে দেয়। এদিকে নিলয় তার পরিবার সহ গাড়িতে আছে। নিলয়ের মা নিলয়কে বলে, দেখ তুই যা করেছিস ঠিকঠাক করছিস না, আমেরিকা চলে যা। মা, তুমি ওকে কেন এখন এইসব কথা বলছো? কেন বলছিস জানিস? যাতে ওর ভালো হয় সেই জন্য। ভোট দিতে পারেনি বলে এত কিছু করেছে, জীবনের ঝুঁকি নিয়েছে। যা এতদিন হয়নি সেটাও করে দেখাবে। হঠাৎ নিলয় গাড়িটা ব্রেক করে। তারপর মাকে নিয়ে আসে একটা হসপিটালের বেডে। ছোট্ট একটা বাচ্চা, গা আগুনে পোড়া, মুখের অর্ধেক বেশি দেখাই যায় না পুড়ে যাওয়ার কারণে। হ্যালো নিলয় মামা, তুমি কেমন আছো? ভালো আছো তো? মামা, আমি কবে ভালো হব? কবে বাড়ি যাব? ঠিক হয়ে যাবে বাবা, ঠিক হয়ে যাবে। আন্টি দেখো, মামা বলছে আমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাব। তুমি মন খারাপ করনি তো মামা? তুমি ঠিক হয়ে গেলে আমি ঠিক হয়ে যাব,
ঠিক আছে? এসো, এটা তোমার। একটা পুতুল দিয়ে নিলয় কথাটা বলে। ধন্যবাদ। তুমি কোন ক্লাসে পড়ো? বাচ্চাটার প্রশ্ন শুনে নিলয়ের সাথে থাকা বাচ্চাগুলো একে একে উত্তর দেয়। এদিকে নিলয় মন খারাপ করে তার মায়ের দিকে এগিয়ে আসে। এই বাচ্চাটার মতো আমাদের দেশের অবস্থা। যদি সমস্ত বাচ্চাদের সাথে ওর মতো হয় তাহলে কি হবে মা? ওর নিজের বাবা তার সমস্ত পরিবারের গায়ে পেট্রোল ঢেলে গায়ে আগুন লাগিয়ে আত্মহত্যা করেছে মা। মা, একজন বাবা তার সন্তানের মুখের দিকে তাকিয়ে সারা জীবন বেঁচে থাকে, তাহলে এটা কি হলো মা? ঋণের দায়ে ওদেরকে আত্মহত্যা করতে হয়েছে মা। এসো মা। নিলয়ের কথা শুনে তার মা সহ পরিবারের সবাই অবাক। নিলয় তার পরিবারকে নিয়ে আরেকটা বেডে আসে। এখানে যারা শুয়ে রয়েছে তাদের প্রত্যেকের গল্প একই মা, এই গোটা ডিপার্টমেন্টের। একজন বৃদ্ধ লোককে দেখিয়ে নিলয় বলে, এই মানুষটা বাবা সহ 6 জন সদস্য পরিবার চালায়। একজন মাত্রই সদস্য ছিলেন, ওভারটাইম করতেন, ছুটি নিতেন না, কাজ করতেন সারাক্ষণ। গত 4 মাস ধরে উনি শয্যাশায়ী মা। একটা ছোট্ট ব্যাপার, উনি সাইকেল চালিয়ে যাওয়ার সময় সরকারের ভ্যান ওনাকে ধাক্কা মারে। সরকারের পরিবহন বিভাগকেই দোষারোপ করে যে তারা যোগ্য ব্যক্তিকে ড্রাইভার নিযুক্ত করেছে, কিন্তু কেউ বলে না উনি ওনার পা হারিয়ে ফেলেছে। পরিবহন বিভাগ ছোট্ট ছোট্ট দেশের বিমান উড়ানোর জন্য প্রশিক্ষণ দেওয়া হয় মা, কিন্তু এখানে ঝড় বৃষ্টিতে তার ছিঁড়ে 3টে শিশুর মৃত্যু হয়, আর তাদের রক্ষা করতে গিয়ে এই বিদ্যুৎ কর্মীর 2টো হাত কেটে যায়। একটা ছোট্ট মশার কামড়ে 1 মাসে 4টা মৃত্যু ঘটনা ঘটেছে মা। অন্য কোথাও তো সেটা ঘটতে পারে, ডেঙ্গু জ্বর। দেখো, বেঁচে থাকার জন্য আরেকটা শিশুকে লড়তে হচ্ছে। আর এটা সমাজ কল্যাণ বিভাগ। সমাজ কল্যাণ, সড়ক পরিবহন, শিক্ষা, বিদ্যুৎ, প্রত্যেকের কষ্টের পিছনে একটা করে ডিপার্টমেন্ট দায়ী রয়েছে মা। 5 বছর ধরে ক্ষমতা থাকার পরেও যেসব রাজনীতিবিদরা কোনো কাজ করতে পারছে না, আমি তাদের বিরুদ্ধে লড়াই করব মা। আমি করব। ওরা আবার ফিরে এলে আমি আবার লড়াই করব। এপাশে বশিরা মালের আদেশে তার সকল নেতারা দাঙ্গামা বাঁধিয়ে দিয়েছে। রাস্তায় অবরোধ করে সাধারণ মানুষের গাড়িতে আগুন জ্বালিয়ে দিয়েছে। শপথ গ্রহণ স্থগিত করার কারণে সারা দেশে বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে। দেশের সমস্ত জায়গাতে যেন সন্ত্রাসী হামলা আমরা দেখতে পাচ্ছি। সমস্ত দেশে 144 ধারা জারি করা হয়েছে। নেতারা সহ তাদের দলের লোকেরা কাউকে রাস্তা থেকে বাড়িতে ঢুকতেই দিচ্ছে না। পুলিশ বিপরীত লাঠিচার্জ করছে, গাড়িতে আগুন লাগিয়ে দিচ্ছে, ভেঙে দিচ্ছে সব নেতারা। প্রতিটা বিল্ডিংয়ে গিয়ে ঘরে ঢুকে মানুষকে পিটাচ্ছে। বড় বড় শপিং রেস্টুরেন্ট সবগুলো বন্ধ করে দিচ্ছে। লোকজনদের বাইরে নিয়ে আসে বশিরা মালের লোকেরা। আমি কোনো কথা শুনতে চাই না। কালকেই ওকে আমার সামনে হাজির করবি, যেভাবেই হোক এনে হাজির করবি। ও আমার রাজনৈতিক ক্যারিয়ার শেষ করেছে। ওকে আমি নিজের হাতে মারতে চাই। ওকে শুধু তুই একবার এখানে নিয়ে আয়। তিরুপতি সাহেব তার দেওয়ালে টিভিতে বড় পর্দাতে দেখতে পায় মিস্টার নিলয় তার গেটের সামনে। এই সিকিউরিটি ওয়াকিটকি, এই মেন গেট সিকিউরিটি, ওকে ভালো করে চেক করে ভিতরে নিয়ে আয়। সোজা আমার সামনে আনবি। যা, ওকে ভিতরে নিয়ে আয়। ওই আমার উকিলটাকে ফোন করতো। শোন উকিল। বলুন। নিলয় তো আমার অফিসে ঢুকে পড়েছে দেখছি। মার্ডারের পরে যা কিছু হবে তুমি দেখে নেবে কিন্তু। পার্টি অফিসে ঢুকেছে? ঠিক আছে, আমি দেখছি। আপনি একটু অপেক্ষা করুন, আমি ঢাকাতে সিনিয়র লয়ারদের সাথে কথা বলে জানাচ্ছি। মিস্টার নিলয় সেই প্রথম দিনের মতো সিনেমাটিক স্টাইলে এন্ট্রি নেয়। তাকে দেখে অফিসের সব নেতারা উঠে দাঁড়ায়। নিলয় তার 2 হাত 2 দিকে মেলে দিয়ে পাখির মতো করে সবার সামনে আসে। দেখে মনে হয় পুরা একটা আগুন। নমস্কার, আমি জানি আপনি আমাকে খুঁজতেছিলেন, তাই আমি চলে এলাম কথা বলতে। এখনো বাকি আছে যারা রয়েছে এখানে, বাকি যারা রয়েছে কথাগুলো তারা না শুনলে ভালো হবে। আইন আর মিডিয়াকে অনেক ফাঁকি দিয়েছেন আপনি। লুকিয়ে লুকিয়ে অনেক অপরাধ করেছেন, সেগুলো খুব খারাপ, আর সেগুলো এখন লুকাতে পারবেন না। আপনি যা যা করেছেন, আপনার শত্রুদের যেভাবে পথ থেকে সরিয়েছেন, চাইলে সেভাবে আপনাকে সরানো যেতে পারে। টাকা আপনি অনেক জমিয়েছেন জনগণকে শোষণ করে, আর সেই কন্টেনারের চাপেই পড়েই মানুষ মরেছে। আপনি আপনার সোনালির সময় যা যা অপরাধ করেছেন, তার জন্য আপনাকে জেলে যাওয়া উচিত। আর এই 75-80 বছর বয়সে আপনি যদি জেলে যান, খুব দুঃখের ব্যাপার হবে। এই সব ডায়লগ না তুই আমেরিকায় বসে বসে দিবি, বুঝলি? এখানেও ভুলেও এসব দিস না। এটা পুরো আমার এলাকারে,
তুই কি ভেবেছিস তুই সব বলে যাবি আর আমরা সব শুনে যাব? তিরুপতিনাথ নাম আমার, 3 পুরুষ ধরে এখানকার পলিটিশিয়ান আমরা, 3 বার এখান থেকে জয়ী হয়েছি আমরা। প্রচার বল, মিটিং বল, এই সবই আমরা নিজেরাই ঠিক করে থাকি। তিল তিল করে এই বিশাল এই রাজনৈতিক সাম্রাজ্য গড়ে তুলেছি শুধু এই মাথার জোরে রে। পুলিশ বল আর প্রশাসন বল সব কিনে রেখে দিয়েছি। এরা কোনো কিছু করার আগে আমার কাছে এসে জিজ্ঞেস করে আমি আসলে কি চাই। আমি এখানকার ব্যান্ডেড রে। ওদের আবার ব্যান্ডের উপর বিশ্বাস। ওরা জানে এই তিরুপতি একটা ব্যান্ড কে এখানে থাকবে আর কে যাবে, কার কার বাড়িতে আগুন লাগবে, সব কথাটাই আমার কথাই শেষ কথা রে। ঠাকুরের মতোই গন্ডগোল আছে মিস্টার তিরুপতি। এ রাজ্যের 1-2 নম্বর দলে 2 নম্বর জায়গা থেকে 2 নম্বর কাজ করে 2 নম্বরই কথা বলে এত গর্ব যদি আপনি করতে পারেন, মেরিট লিস্টে ফার্স্ট ইন্টারভিউতে 5 নম্বর 1 দেশের নাম্বার 1 কোম্পানির নাম্বার 1 সিটে বসে, আমার তো বেশি গর্ব হওয়া উচিত। চ্যালেঞ্জ করার সময় একটু ভেবেচিন্তে করতে হয়। ও কি যেন বললেন আপনি? ব্যান্ড। যে কোনো ব্যান্ডকে ধ্বংস করার জন্য আমাকে হায়ার করা হয়েছে। আমি চ্যালেঞ্জ করছি মিস্টার তিরুপতি, আপনার মাথার উপরে যেই থাকুক না কেন, আমি আপনার ব্যান্ড ধ্বংস করবই। হয়তো আপনার পার্টি জিতে গেছিল, কিন্তু আমি কথা দিচ্ছি যে আপনার পার্টিকে আমি ধ্বংস করবই। আর কম্পিটিশন যখন শুরুই হয়ে গেছে, তখন সেই কম্পিটিশনে আমি নাম্বার। আপনার ব্যান্ডকে আমি ভেঙে টুকরো টুকরো করে ধ্বংস করব। উকিল বলল সামনে নিবে। মার বেটাকে। তিরুপতিনাথের কথার সাথে সাথে একটা লোক পেছন থেকে নীলাকে মারতে আসে। নীলাও কম কিসে, নাম্বার 1 ব্যান্ড বলে কথা। পেছনের ব্যক্তির হাতে থাকা চাইনিজ কুড়ালটা ছিনিয়ে নেয়, তারপর সেটা ওই ব্যক্তির বুকে ঢুকিয়ে দেয়। এ যেন হিংসাত্মক হিংস একটা মারার স্টাইল দেখে তিরুপতি ভয়ে শেষে নীলা একটু ভেঙচিয়ে বলে, ক্ষমা করবেন। তারপর নিলয় সেখানে থাকা সবগুলোকে মেরে মাটির সাথে মিশিয়ে দেয়। তিরুপতি সাহেবের গলা শুকিয়ে যায়। নিলয় তার পকেট থেকে সেই দামি সিগারেট প্যাকেট থেকে একটা সিগারেট মুখে নিয়ে লাইটার দিয়ে ধরিয়ে নেয়। এটাকেই তো বলে নাম্বার 1। হঠাৎ তিরুপতি সাহেবের ফোনে কল আসে। তিনি কলটা রিসিভ করেন, কিছু না বলেই সিকিউরিটির কাছে দিয়ে দেয়। তিরুপতি সাহেবের সামনে নিলয় পায়ের উপর পা দিয়ে চেয়ারে বসে সিগারেট টানছে। সিকিউরিটি নিলয়ের হাতে সেই ফোনটা দেয়। ওপাশ থেকে বশিরামাল বলে, খুব মজা লাগছে না? তোর মনে হচ্ছে মাঠে ফুটবল খেলছিস না, তুই কি ভাবছিস কম্পিউটারে বসে গেম খেলছিস, তাই না? রক্ত মাংসে হাড় সব শেষ হয়ে যাবে রে। এটা হলো রাজনৈতিক খেলা, তুই জানিস না এরপর কি হবে। নিলয় তার সিগারেটের স্টাইলে টান দেয় আর বলে, আই এম ওয়েটিং। মিস্টার নিলয় চলে আসে রিটার্নিং অফিসে। গাড়ি থেকে নামে নীলা ও কৌশিক। ওই ডাইনোসরের বংশধর, চল রে। আসছি। কৌশিক বস। তুই জানিস আমি তোকে এখানে কেন নিয়ে এলাম? আমি শুনেছি এখানে তোর অনেক লোকজনের সাথে চেনাশোনা আছে, তার মধ্যে নিশ্চয় খারাপ লোকজনও আছে। ঠিক আছে বস। তাদের দেখলে সাবধানে থাকতে হবে। মেরে ফেলবে আমাকে? আচ্ছা বস, এখানে কি লেমিনেট হবে নাকি? তারপর তারা অফিসের ভিতরে আসে। রিটার্নিং অফিসার কাগজপত্র চেক করছে। দেখে নিন, ভালো করে দেখে নিন। ইলেকশনের নিয়মের ব্যাপারে কিছু জানা আছে কি? রুল যদি না জানতাম তাহলে দাঁড়াতাম নাকি? অ্যাড্রেস পড়বে। অ্যাড্রেস প্রুফ, পাসপোর্ট, ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্স, আর কিছু লাগবে? বার্থ সার্টিফিকেট। বার্থ সার্টিফিকেট, ক্যারেক্টার সার্টিফিকেট, ইনকাম ট্যাক্স সার্টিফিকেট, ব্যাংকের কার্ড। ব্যাংক কার্ড, আধার কার্ড, ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, আর পোস্ট কার্ডও দিয়ে রাখলাম। যদি মনে হয় কখনো চিঠি লিখবেন মনে করে। হ্যাঁ, আধার কার্ড দেখে তো আপনার মুখের সাথে কোনো মিল খুঁজে পাচ্ছি না। ভাই, ছবিটাই তো নিজের ভুল লাগিয়ে ফেলেছি। ইনি কি বলছেন? না, কিছু না। আপনি কি শুধু আধার কার্ডটাই দেখবেন, নাকি আধার কার্ড ছাড়া যেগুলো দিয়েছি সেগুলো দেখবেন? এখন কোনো কিছুই ভুল দেওয়া চলবে না, আধার কার্ডটা ঠিক করে আনতে হবে। আধার কার্ডটা কে ঠিক করবে? ওটা আমার ডিপার্টমেন্টের কাজ নয়। তাহলে আপনার ডিপার্টমেন্টের কাজ কি? আসলে এটা সরকারি ব্যাপার। আচ্ছা, কেউ আছেন? শুনুন, গভর্নমেন্টের লোকজন গভর্নমেন্টকে দোষারোপ করছে। আশেপাশে কেউ আছেন কি? শুনতে পাচ্ছেন আমায়? স্যার, আমার ক্যারিয়ার নষ্ট করবেন না। আপনার অভিযোগের জন্য 12 জনকে বরখাস্ত করে দেওয়া হয়েছে স্যার। বাড়ির জন্য একটা লোন নিয়েছি, মাসে মাসে EMI কাটে, একটু বোঝার চেষ্টা করুন স্যার
প্লিজ, প্রতি নির্বাচনে 10 জন ভোটার লাগবে। নীলা তখন দরজার দিকে তাকাতে বলে, ওই দিকে তাকান। আপনার 10 জন মানুষের সাথে সমস্যা থাকলে আরও 10 জন দাঁড়িয়ে আছে, আর তাতেও যদি না হয় আরও 10 জন দাঁড়িয়ে আছে। ভেবো না, না হলে আমি গাড়ি ভর্তি লোক নিয়ে আসবো। আমি আমার সমস্ত কাগজপত্র ঠিকঠাক জমা দিয়েছি, আর অ্যাপ্লিকেশনের সমস্ত স্প্রিং একদম ঠিকঠাক আছে, তাই ভুল বোঝার চেষ্টা করবেন না। আর যদি অ্যাপ্লিকেশনটি রিজেক্ট হয় না, তাহলে আপনাদের সবাইকে টাকা কোর্টে অবধি টেনে নিয়ে যাব। স্যার। অফিসার ভয়ে বসে পড়ে। এদিকে এলাকার সব লোকজন নিলয়কে মাঝে পেয়ে তাকে চলে যেতে বলে। সবাই নিলয়কে ঘৃণা করতে থাকে। কৌশিক বলে, বস, জনগণ খুব ক্ষেপে আছে গো, কাজ হাসিল হবে বলে মনে হচ্ছে না। আমার তো মাথায় কিচ্ছু আসছে না, কিছু একটা উপায় বের করো না বস। মিস্টার ত্রিপতি বলছেন আমাকে কেউ দেখতে আসবে না, সেই রকম তো মনে হচ্ছে না। এখানকার লোকজন যেভাবে চিৎকার করছে, এর পেছনে কিন্তু একটা কারণ আছে। আমার মনে হচ্ছে ভোটের দাম বেড়েছে। আগে যেটা 5,000 ছিল, এখন সেটা 9,000 হয়েছে। না হলে এরা কথা শুনবে না মনে হচ্ছে। মাঝখান থেকে একজন ছাত্র বলে ওঠে, দয়া করে সবাই বসে যান। সাইলেন্স। আমরা সব স্টুডেন্ট মিলে এই প্রোগ্রামটা করছি, আর এই প্রোগ্রামটা ফেসবুকে লাইভ করা হবে। আর এটা সত্যি একটা মজার প্রোগ্রাম। উনি আজ আমাদের এখানে এসেছেন আমাদের এই বিষয়টা নিয়ে কথা বলতে। আমরা ওনার কথা পুরোপুরি শুনবো, তারপর চুপচাপ বাড়ি চলে যাব। সবাই মিলে হেসে ওঠে। আসলে রাজনীতিতে নতুন তো, তাই ওরা সবাই মিলে র্যাগিং করছে। হঠাৎ একজন বলে ওঠে, আরেকজন বলে, এভাবে সবাই প্রশ্ন করে, নিলয়কে অপমান করার চেষ্টা করে। একজন নিলয়কে একটা মাউথ পিস দেয় কথা বলার জন্য। আজ আপনাদের কথা শুনে খুব লজ্জা করছে আমার। সত্যি কথা বলতে 1 কেজি টমেটোর দাম আমি জানি না। ভিতর থেকে সেই লোকটা আবার বলে ওঠে, টমেটোর দাম জানে না, আবার নেতা হতে এসেছে। সবাই হাসাহাসি করে আর বলে, এই স্যারকে টমেটোটা চিনিয়ে দে না। একটা ছেলে নিলয়ের দিকে একটা টমেটো ছুঁড়ে মারে আর বলে, একবার এই টমেটোটা দেখে নিন। কিন্তু আমি আপনাদেরকে এই টমেটো নিয়ে একটা ক্রাইম হিস্ট্রি শোনাতে পারি। বিশ্বের মাত্র 60টা দেশে টমেটো চাষ হলেও সব দেশে টমেটোর সস খাওয়া হয়। আমাদের দেশে চাষ করা টমেটোর ডিমান্ড সারা বিশ্বে জুড়ে রয়েছে। কিন্তু আরও একটা রহস্য রয়েছে, যারা এখানে টমেটো চাষ করে তারা খুব তাড়াতাড়ি মারা যান। কেন মারা যান? কারণ এখানে টমেটো যে পরিমাণে চাষ হয় আর তার যা দাম পাওয়া যায়, তার মধ্যে আকাশ পাতাল তফাৎ। অন্য দেশের তুলনায় ধরুন এখানে এই টমেটো বিক্রি করে আর এই টমেটো বিক্রি করে একই দামে। প্রচুর চাহিদা থাকলেও আমি টমেটো কিনছি শুধু ওর কাছ থেকে, আর বাকি লোকজনদেরকে বলছি ওর কাছ থেকে টমেটো কিনবেন না। আর টমেটো কতদিন ভালো থাকে? মাত্র 2 দিন। আমি কিন্তু জানি না কার টমেটো আগে নষ্ট হবে, কিন্তু 2 জন বিক্রেতাই সবসময় ভয়ে থাকবে। তখন আমি সেই সস কোম্পানিকে সমস্ত টমেটো বিক্রি করে দিব প্রচুর পরিমাণ লাভ রেখে, যেটা আমি কম দামে কিনেছি। আমি শুধু ওর কাছ থেকে কম দামে কিনে নিলাম, আর অন্য টমেটো বিক্রেতার সমস্ত টমেটো নষ্ট হয়ে গেল। পৃথিবীর সমস্ত দেশের লোকজন টমেটোর সস দিয়ে খাবার খায়, কিন্তু আমার দেশের টমেটো চাষ বিক্রেতা না খেতে পেয়ে মারা যান। উপস্থিত সকল জনগণ নিলয়ের কথা শুনে অবাক হয়ে তাকিয়ে থাকে। পুরো জায়গায় যেন একটাও মানুষ নেই, এমন অবস্থা। তাই পরের বার যদি আপনারা আমাকে টমেটো ছুঁড়তে চান, তাহলে দয়া করে ওই টমেটো বিক্রেতার কথা মনে রাখবেন। কি হলো, আপনারা সবাই চুপ কেন? কারো কিছু বলার নেই? ওপাশ থেকে একজন প্রশ্ন করে, আমরা কেউ এখানে ভোট দেওয়ার সময় যায় না, জানি যে ওটা জালি ভোট হয়ে যাবে, কিন্তু আপনি একটা ভোটের জন্য এত কিছু কেন করেছেন? আপনি তো 49P সম্পর্কে সব কিছুই জানেন। ভোটের রেজাল্ট বন্ধ করে দিলেন, কোম্পানি থেকে পদত্যাগও করলেন, এসব কি স্যার? আপনারা আসল কারণটা জানতে চান? সব একসাথে বলে জানতে চায়। ঝিনাইদহ আমার বাড়ি। দারিদ্রতার মধ্যে একটা ছোট্ট সাধারণ পরিবারে আমি বড় হয়েছিলাম, যার আশেপাশে প্রচুর জেলে বসবাস করত। মাছ ধরে সবসময় জেলেরা বেঁচে ফিরত না, আর মৃত জেলেদের পরিবার তিলে তিলে অনাহারে মারা যেত। অভাব এতটা বেশি ছিল, তারপর একটা ইলেকশন আসে। ইলেকশনের সময় সমস্ত ক্যান্ডিডেটরা আমাদের কাছে আসেন। ভোটের দিন অনেকেই সমুদ্রে চলে যান,
আমিও তাদের সাথে গিয়েছিলাম। আমরা যখন সমুদ্রে সে সময় নির্বাচন হয়, আমাদের নির্বাচিত ব্যক্তিরা কিন্তু 5 বছর শক্তিশালী হলেও আমরা প্রত্যেকটা মানুষ একদিনে ভীষণ শক্তিশালী। যারা যারা ভোট বুঝে ওই সময় সমুদ্রে গিয়েছিল তারা সবাই ফিরে আসার চেষ্টা করে। আর সেদিন নির্বাচনকে কেন্দ্র করে আমাদের এলাকায় একটা দাঙ্গা তৈরি করে। আর সে দাঙ্গায় আমার বাবার সঙ্গে 13 জন মানুষ মারা যান। আর যারা মারা যায়নি তাদের সকলকে আহত করার চেষ্টা করা হয়েছিল, যাতে তারা উঠে দাঁড়াতে না পারে। আমার বাবা দাঙ্গার বিরুদ্ধে লড়েছিল, কিন্তু কেউ আমার বাবাকে বাঁচাতে আসেনি। একটা মানুষ মারা যাওয়ার পর তার সমস্ত অন্ত্যেষ্টিক্রিয়া করার জন্য 2000 টাকা খরচ হয়। আর জেলেদের ওই 2000 টাকা কামাতে 2 বছর লাগে। সুতরাং মৃত শরীর নিয়ে এসো আর সেটাকে সমুদ্রে ফেলে দাও। আমার বাবাকে আমি মারা যাওয়ার পর সমুদ্রেই ছুঁড়ে ফেলে দিয়েছি। শুনেছি সমুদ্রে মৃত অস্থির বিসর্জন করা হয়, কিন্তু আমি আমার বাবাকে করেছি। যে নির্বাচনে জিতেছিল সে কিন্তু কিছুই করেনি। জেলেদেরকে বাঁচানোর জন্য আমার মা সংগঠন তৈরি করে, জেলের বাচ্চাদের পড়ার জন্য স্কুল তৈরি করেন, সবকিছু তৈরি করে অনেক বাচ্চাদেরকে শিক্ষিত করেছে আমার মা। সেদিন দেশের সমস্ত নিউজ চ্যানেল থেকে ইন্টারভিউ নিতে এসেছিল আমায়। আমি যে দেশে থাকি না কেন, যেভাবে থাকি না কেন, আমি ফিরে আসি নির্বাচনের দিন। কে যেন প্রশ্ন করলো আমাকে, হ্যাঁ আমি নুন দিয়ে পান্তা খেয়েছি কি না। আরে আমি জেলের ছেলে, আমার নিঃশ্বাসে প্রশ্বাসে নুন রয়েছে। এ সবাই কেউ তো ঝিনাইদহ থেকে আসেনি, বাইরে থেকে কে কে এসেছেন হাত তুলুন। নিলয় বলা মাত্রই সবাই হাত তোলে। আপনাদের ভিতরে কে কে বাড়ি ফিরতে চান? আবার সবাই একসঙ্গে হাত তুলে হ্যাঁ জানায়। কি সমস্যা আপনাদের? ভিতর থেকে একটা ছেলে বলে, স্যার আমি এখানে ভালো একটা চাকরি করব বলে এসেছিলাম। ঠিক যে কারণে আপনি বিদেশ গেছিলেন, কাজ তো কেউ দিল না, উপরন্তু মজুরও ঠিকঠাক মতো পাই না স্যার। কি সমস্যার সমাধান করবেন? এভাবে অনেকেই অনেক রকম সমস্যা তুলে ধরে। 64 জেলাতে 65টা সমস্যা, আর নিজের শহরে রিফিউজির মধ্যে থাকা। যদি আমরা এখনো চুপ থাকি তাহলে ওরা পায়ের তলায় পিষে মারবে। তাদের এজন্য কৈফিয়ত দিতে হবে। কি বললেন আপনি? আরেকবার বলুন তো। তাদের এজন্য কৈফিয়ত দিতে হবে। আপনি কি প্রশ্ন করেছেন? প্রশ্ন না করলে উত্তর দিব কেন? প্রত্যেককে খাতা কলম দাও আর সবার প্রশ্ন লিখতে বলো। আপনারা প্রশ্নগুলো লিখে দিন, সিএমকে আমি প্রশ্ন করব। আপনাদের সমস্যা সমাধান করতে হলে আমাকে লিখে জানাতে হবে, আজই এখনই। আমি যাব ওদের কাছে। পাশ থেকে একজন এসে নিলয়কে মুখ্যমন্ত্রীর গণসভার কথা জানায়। আমি আপনাদের হয়ে সমস্ত সমস্যার জন্য ওদের কাছে যাব। কিছু ছাত্রছাত্রী নিলয়ের সাথে যেতে চায়। এটা শোনা মাত্রই উপস্থিত সকলেই নিলয়ের সাথে যেতে চায়। আমি একা গেলে কাজটা তাড়াতাড়ি হবে, কিন্তু আপনারা সকলে গেলে যে কোনো সমস্যা হতে পারে। নিলয় কিছু একটা ভেবে সবাইকে নিয়ে চলে আসে। দাদা শুনছো নিলয় নাকি লোকজন নিয়ে আমাদের মিটিং এর দিকে আসছে? তাই নাকি? আসতে দে। আরো শুনলাম বাইক নিয়ে আসছে বলে। নিলয় মিটিং এর ভিতরে প্রবেশ করে আর সেটা দেখে বক্তব্য দেওয়া নেতার কথা গলায় আটকে যায়, আর কথা বলতে পারে না। নিলয় স্টেজের উপর উঠে সবাইকে নামমাত্র নমস্কার করে বসে যায় চেয়ারে, সেটাও আবার বশিরামালের পাশেই। কিরে, তুই কি আমাদের দলে যোগ দিতে চাইছিস? আমরা যদি তোকে দলে না আনি তখন কি করবি? দলে যোগ দিতে আসিনি, প্রশ্ন করতে এসেছি। আমার প্রোগ্রাম এসে আমাকেই প্রশ্ন করবি? অনেক সাহস তো তোর। উঠতেছিস ওর, যখন ডানা সেটে দেব তখন দেখবি কত ধানে কত চাউল। আমি যদি এক ইশারা করি এরা তোকে টুকরো টুকরো করে কেটে ফেলবে। এই দেশের 64 জেলাতে 65টা সমস্যা আছে স্যার। দেশের জনগণ প্রচুর কষ্ট পাচ্ছে। আপনি যদি এই ইলেকশন জিততে চান তাহলে মাইকে গিয়ে প্রতিশ্রুতি দিন, আমি আমার নমিনেশন উইথড্র করে নিব। তুই যে স্কুলে পড়েছিস না, তার হেডমাস্টার ছিলাম আমি, আর তুই আমাকে শেখাতে এসেছিস? আমি ভীষণ ভয় পেয়ে গেছি রে। চল বাড়ি চলে যাই। এটার জন্যই 30 বছর ধরে রাজনীতির খেলায় আমি খেলছি। নির্বাচনের সময় কি করতে হয় সেটা আমি জানি।
এরকম প্রতিশ্রুতি আমি প্রত্যেকবারই দিয়ে থাকি। দেশে যদি গরিব না থাকে তাহলে আমরা ভোট পাবো কার থেকে? ওরা পেটের দায়ে চুরি করবে, একে অপরকে খুন করবে, আর আমরা গলার চিৎকার করে প্রতিবাদ করব। তারপর ভোটের সময় কিছু টাকা দিয়ে দিব, ওরা সুরসুর করে সব এসে আমায় ভোট দিবে। আমাকে ও রাজনীতি শেখাতে এসেছে। যা। না না না, আপনি বোধহয় একটু ভুল করছেন। ওরা নিজেদের ক্ষুধা আর কষ্টকে সহ্য করতে পারে, কিন্তু আপনি যদি ওদেরকে কুকুর মনে করেন না, তাহলে কি হবে জানেন? কেটে পিস পিস করে দিবে। আরে শোন, বাংলাদেশে মাত্র দুটো দল আছে, একটা হলো আমার আর একটা হলো ওই যে মাইকে দাঁড়িয়ে কথা বলছে তারা। এখন তো সেও আমাদের দলের সাথে যুক্ত হয়েছে, কাজেই এখন আমাদের ফুল মেজরিটি। দেখ, ভোট হলে বেশি আসন সংখ্যা আমাদেরই থাকবে, আর যে ভোটগুলো পাওয়া যাবে না তাদের কিছু পয়সা খাওয়ালে সুরসুর করে ভোটগুলো আমাদের দিয়ে দিবে। যদি আপনারা আসন বেশি পান তাহলে তো সমস্যা সমাধান করা আরো বেশি সহজ। তুই কি পাগল হয়ে গেছিস? আর এখানে টাকা সরিয়ে ভোট কিনতে হয়, কেউ একে বোঝাও। 330টা এমপি আর মন্ত্রীরা যা বেতন পায় না, কাগজে লেখা আছে। আমি যদি এলাকাটা দখল করতে চাই তাহলে আমার 1 মিনিটও সময় লাগবে না। রাজনীতিটা হলো পাকের মতো, একবার ঢুকে আর বের হতে চায় না। ও বুঝতে পারলাম। আমি বুঝেছিলাম পলিটিক্সটা একটা মেশিন আর পার্টি হচ্ছে একটা ছোট্ট চাকা, কিন্তু ভুলেই গেছিলাম যে একটা ছোট্ট চাকার জন্য গোটা মেশিনটা চলে। আমি তো ভেবেছিলাম যে আপনাকে শুধু আপনার এলাকাতেই আটকে দিব, কিন্তু এখন মনে হচ্ছে আপনাকে শুধু আপনার এলাকা নয়, আপনার জেতা সকল আসনে আমি জনগণ হয়ে লড়ব। দাদা, অযথা ওর সাথে তর্ক করো না। তুই একা এত কিছু করতে পারবি তো? নিলয় সামনে আঙুল দিয়ে জনসমুদ্রকে দেখিয়ে দেয়। সামনে এত জনগণ, মনে হচ্ছে সমুদ্রের ঢেউ। সবাই নিলয়ের পক্ষে। আপনি বলেছিলেন যে রাজনীতি একটা পার্কের মতো, তাই না? আর এই পার্ক থেকে আমাকে তোলার জন্য কতগুলো লোক রয়েছে আপনি দেখতে পাচ্ছেন না, তাই না? সামনে উপস্থিত জনসংখ্যা দেখে বশিরাম আল ও তিরুপতি ভয় পেয়ে যায়। শুনুন জনগণ, কি বলছে শুনুন। জনগণ সবাই একই সুরে নিলয়ের জয়গান শুরু করে। নিলয়ের ইশারায় সবাই থেমে যায়। বন্যা মাত্র একদিনের জন্যই আসে মিস্টার তিপতি। আপনি নাকি আমাকে কেটে পিস পিস করে ফেলে দিবেন, তাই না? কখন কখন আমি এমন কথা বললাম? এরপর নিলয় সেখান থেকে চলে আসতে চায়। বশিরাম আলের লোকেরা সাধারণ জনগণের উপর মারপিট শুরু করেছে। পুলিশ ও সাধারণ জনগণের সাথে বশিরাম আলের লোকজনের দাঙ্গামা লেগে যায়। নিলয়কে ভ্যানে তুলে মারার চেষ্টা করে। নিলয় অনেক মার হজম করে। অনেক চেষ্টার পর নিলয় ভ্যান থেকে বের হয়ে দেখে সাধারণ জনগণের অনেক মৃত্যু হয়েছে, অনেকে আহত হয়েছে। আই অ্যাম সরি, সব আমার দোষ। সাধারণ জনগণের বলে, তোমার কোনো দোষ নেই, এই অত্যাচার আমরা আর সহ্য করব না, এর প্রতিশোধ নেব। আজ এই সমস্ত ব্যথার উত্তর আমরা নিয়েই ছাড়ব। আপনারা জানেন ইনি কি বলেছিলেন? একটা নারীর সাথে কথা বলার সময় ভদ্রভাবে কথা বলো, কারণ সে তোমাকে জন্ম দিয়েছে, এবার জন্মাবে, নতুন একটা বাংলাদেশ জন্মাবে। আজকের বিশেষ বিশেষ খবর হলো, গতকাল বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রীর জনসভায় পুলিশ এবং নিলয়ের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। নিলয়ের পরিবার সহ সবাই টেলিভিশনে সংবাদ দেখছে। সাংবাদিক সাহেব বলছেন, গতকাল প্রাক্তন প্রধানমন্ত্রী একটি জনসভার আয়োজন করেন নিজেদের দলের নেতাদের সঙ্গে। সভা চলাকালীন মিস্টার নিলয় ও তার দলবল সভাস্থলে ঢুকে পড়ে। পুলিশ বাধা দিতে গেলে পুরো জায়গাটা রণক্ষেত্রে পরিণত হয়। গতকালের ঘটনায় জনগণের মধ্যে বিপুল চাঞ্চল্য দেখা গেছে এবং অনেকে মিস্টার বশিরাম আলীর হয়ে অনেক কথা বলছেন। অনেকে এই ঘটনার তীব্র নিন্দা করেছেন। শহরে নানান জায়গায় এই ঘটনার প্রতিহত করার জন্য উৎফুল্ল হয়ে উঠেছে। আমি বলেছিলাম বাংলাদেশের প্রত্যেকটা সিটে আমরা নির্বাচন করব, আর সামনেই ইলেকশন। গতকাল কি ঘটেছিল সেটা জনগণ টিভিতে দেখছে এবং পত্রিকাতেও পড়ছেন। আমাদের পরবর্তী পদক্ষেপটা সেটা জানার জন্য ওরা এসেছে। ওইদিকে দেখুন। নিলয় সাংবাদিকদের দিকে হাত বাড়িয়ে কথাটা বলে। আরও একটা গুরুত্বপূর্ণ বিষয়, প্রত্যেকটা এলাকা থেকে আমাদের এই লড়াইয়ে শামিল আহমেদ এগিয়ে আসছেন।
নিলয়ের কথা শুনে উপস্থিত সবাই শীষ দেয়, হাততালিও দেয়। অনেক খুশি হয় সবাই। এবার আমি বলবো আমাদের পরবর্তী কাজ কি। প্রথমে আমাদের একটা জায়গা দরকার। পাশ থেকে একজন বৃদ্ধা এসে নিলয়কে উপর দিকে একটা দোতলা ঘর দেখিয়ে দেয়। কিন্তু এখানে অনেকেই তো বসবাস করে। লোকটা নিলয়কে নিয়ে ঘরের দিকে এগিয়ে যায়। লোকটা সবার সামনে গিয়ে বলে, এই শোন, এই ঘরটা হলো আমাদের পার্টি হাউস, আর এই সামনের বিশাল জায়গাটা হলো আমাদের পার্টির কার্যালয়। সবাই বুঝতে পেরেছো? আমরা সবাই মিলে কাজ করব। একজন হাঁপিয়ে গেলে আর একজন কাজ করবে, বুঝেছো? সবাই মিলে হ্যাঁ সূচক উত্তর দেয়। নিলয় হাততালি দিতে দিতে বৃদ্ধের দিকে এগিয়ে আসে। আমাদের অধিকার দিতেই হবে। জনগণ বলে ছিনিয়ে নেব। আমরা সবাই এগিয়ে যাব। জনগণ বলে জিতেই যাব। পরের দিন থেকে গ্রামের ছোট বড় সবাই মিলে পার্টি অফিস তৈরি করে। নিলয় ফেসবুকে লাইভে আসে। তিনি বলেন, প্রথমে সবাইকে ধন্যবাদ। কেন ধন্যবাদ সেটা পরে বলছি। আমরা প্রত্যেকটা সিটি কি করে লড়বো সেই নিয়ে অনেকের প্রশ্ন থাকতে পারে। আসলে প্রত্যেকটা এলাকা থেকে 200 থেকে 300 জন মানুষ আমাদের সঙ্গে আছেন, সেই জন্য তাদের সকলকেই ধন্যবাদ। আপনি হয়তো ভাবছেন আমি বাকি পলিটিক্যাল পার্টির মতো, কিন্তু সেটা নয়। আমরা পলিটিক্যাল পার্টি নই। আপনার এলাকা থেকে কে ভোটে লড়বে সেটা আপনারাই ঠিক করে দিবেন আমাদেরকে। আপনারা তাদেরকে খুঁজে বের করবেন। প্রতিটা এলাকায় এমন কোনো না কোনো মানুষ আছে যিনি সমাজ কল্যাণমূলক কাজ করে থাকেন। তাকে খুঁজে বের করতেই হবে। সে কোনো স্কুল শিক্ষক হতে পারে, রিটায়ারমেন্ট মন্ত্রী হতে পারেন, বা কোনো চাষিও হতে পারেন। আপনি আপনার এলাকা থেকে 3 জন মানুষকে বাছুন। তারা প্রত্যেকেই বলবে আমরা ইচ্ছুক নই, কিন্তু আপনাদের ভালো করার জন্য রাজি করানোর দায়িত্ব আপনারাই। আপনি আপনার এলাকা থেকে যে 3 জনকে বেছে নেবেন তাদেরকে থেকে যে কোনো একজনকে বেছে নেওয়ার দায়িত্ব আমাদের। আমরা কোনো রকম ইন্টারভিউ নিব না। আমরা করব ইন্টারনেটের স্ক্যান। আমরা চেক করব তাদের সমস্ত ইমেল, মেসেজ, ব্যাংক, লোন, ক্রেডিট কার্ড, পুলিশ কেস, ট্রাফিক কেস ইত্যাদি। আমরা দেখব তারা কেমন বাবা মাকে দেখে কিনা, তারা কোনো ক্রাইম করেছে কিনা, এবং একজন সৎ প্রতিনিধিকে আমরা আপনাদের সামনে তুলে ধরব। গেট রেডি ফ্রেন্ডস, এই লড়াই আমরা জয়ী হবই। আর এটাই হবে আমাদের দ্য পাওয়ার অব রিচ অ্যান্ড চেঞ্জ অব সোসাইটি। পরের দিন সকালে নিলয়ের কাছে একটা লোক আসে আর বলে, আমি সোশ্যাল মিডিয়ায় আপনার ভিডিও দেখাচ্ছি। আমার বন্ধু রাকেশ কুমার সাংবাদিক ছিল, সত্যঘটনা.com-এ ও কাজ করত। 10 দিন হয়ে গেল, ওর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। কোথায় আছে জানা যাচ্ছে না। পুলিশে কমপ্লেন করেও কোনো লাভ হয়নি। নিখোঁজ হওয়ার আগে ও ওর বোনকে একটা হার্ড ডিস্ক দিয়ে যায়। ওই হার্ড ডিস্কটা দেখে আমি চমকে উঠেছি স্যার। ওটা পুলিশকে বা প্রেসকে দেওয়ার আগে ভাবলাম একবার আপনাকে দেখানো উচিত। লোকটা নিলয়ের হাতে হার্ড ডিস্কটা দিয়ে দেয়। তারপর নিলয় সেটাকে তার ল্যাপটপে লাগিয়ে ওপেন করে। সেখানে থাকা ডকুমেন্ট ও ছবি সহ ভিডিও দেখে নিলয় তো হতভম্ব হয়ে যায়, কারণ সেভাবেই বশির আমালের সকল অপকর্ম রেকর্ড, যা নিলয়ের জন্য অনেক উপকারী। আমরা এখন 64% ভোটে পেতে পারি। সিএম বাবুর বিরুদ্ধে এটাই একটা গুরুত্বপূর্ণ অস্ত্র। ইলেকশনের আগেই ওনাকে জেলে পাঠাবো। আপনি কিন্তু শেষ ওভারে শেষ বলে 6 মেরে ম্যাচটা জিতালেন। গুড জব। এদিকে বশির আমালের মেয়ে কমলা দেবী আজ বাংলার মাটিতে ফিরে এসেছেন। তাকে স্বাগতম জানাতে তার দলের নেতারা এসেছেন। কমলা দেবী বাসায় পৌঁছে বশির আমালের সাথে কথাবার্তা বলেন। কি হয়েছে আঙ্কেল? আরে মা ভিতরে যাও। হয়েছে কি বুঝলি রেমা? আমাদের যাবতীয় পরিকল্পনা একটা হার্ড ডিস্কের করে রাখা ছিল, দরকার পড়লে যাতে পাওয়া যায় সেই জন্যই। এখন হয়েছে কি ওই হার্ড ডিস্কটার? তিরুপতি সাহেবের কথা শেষ হওয়ার আগেই কমলা দেবী উঠে দাঁড়ায়। তিনি হাতের ঘড়ির দিকে তাকিয়ে বলে, আমাদের হাতে এখনো 10 ঘন্টা সময় আছে। তার মধ্যে আমাদের যা করার করতে হবে। আঙ্কেল শোনো। বল মা। একটা প্রেস মিটিং অ্যারেঞ্জ করো। বাবা বক্তৃতা দেবেন। ও কর্পোরেট ক্রিমিনাল হলে আমিও গভর্নমেন্ট ক্রিমিনাল। বশির আমালি সাংবাদিকদের সাথে কথা বলছেন। পুলিশের বক্তব্য হলো আমি নাকি দাঙ্গা লাগিয়েছি। জনসভাটা আমার এলাকাতেই হচ্ছিল। আমি ওনাকে ডেকে আমার পাশে বসিয়ে কথা বলছিলাম। আপনারাই বলুন আমি দাঙ্গাটা কেন বাঁধাতে যাব? টিভিতে দেখাচ্ছে, আমি ওনাকে ডাকলাম, আমি ওনার সাথে কথা বললাম, আর সবাই বলছে আমি নাকি ওনার সাথে দাঙ্গা বাঁধিয়েছি। এবার আপনারা এদিকে দেখুন, উনি আমাদের পার্টি অফিসে ঢুকে আমাদের কর্মকর্তাদের মেরেছে। সব ফুটেজ আছে আমার কাছে। বশির আমাল একটি স্ক্রিনে সেদিনকার একটা হাফ ভিডিও চালু করেন। এবার আপনারাই বলুন দাঙ্গাটাকে আমি বাঁধিয়েছি না উনি বাঁধিয়েছেন? আপনারা তো চোখের সামনে প্রমাণ দেখতে পেলেন।
আর আপনারা সবাই মিলে আমার উপরে আঙ্গুল তুলছেন। এবার আপনারাই বলুন, আর আমি সব সময় আপনাদের নিয়ে ভেবে মরি কি করে গরিব মানুষের দুঃখ দুর্দশা দূর করা যায়, কি করে তাদের একটু ভালো থাকার ব্যবস্থা করা যায়। আর তার ফলস্বরূপ আমাকে আপনারা এই দিচ্ছেন। আপনাদের আর একটা গুরুত্বপূর্ণ বিষয় বলি, উনি হলো একটা কর্পোরেট ক্রিমিনাল যে দেশে গেছে সেখানকার বড় কোম্পানিগুলোকে শেষ করে দিয়েছে। তার যা তথ্য প্রমাণ আমার কাছে আছে তা সব কিছু আমরা সরকারের হাতে তুলে দিব। খবরটা নিলয়ও তার সঙ্গীরাও টিভির স্ক্রিনে দেখছে। দারুণ দাদা, দারুণ। আজকে তো তুমি যা বলছো একেবারে ফাটিয়ে দিয়েছো। আরে এই আর কি, আরে রাজনীতি করতে গেলে একটু একটু অভিনয় তো শিখতেই হবে। আচ্ছা, রেকর্ডিংটা পেলে কোথা থেকে? সে তুমি মায়ের সাথে কথা বলো। হঠাৎ কমলাদেব একটা ফোনটি বের করে, সাধারণ নাটক যেটাকে বলে। তিনি দুটো ব্যাগ করে কিছু একটা নিয়ে নেয়, তারপর তিরুপতিকে গাড়িতে নিয়ে ওঠে। অ্যাক্সিডেন্ট হলে লোকে কি করে আঙ্কেল? কি আর করবে, হাতে সেম ফোনে ছবি তুলে ফেসবুকে দেয়, তারপর ও হোয়াটসঅ্যাপে দেয়। ও, তুমি এগুলোর কথাই ভাবছো মনে মনে? খুব ভালো, তাই না? খুব ভালো। হঠাৎ অ্যাক্সিডেন্ট হলে তোমার ভয় করবে না? আমার কোনো কিছুতেই ভয় নেই রে মা। সিট বেল্টটা বেঁধে নাও আঙ্কেল। কি হয়েছে মা? বেঁধে নাও বলছি, কারণ অ্যাক্সিডেন্ট যে কোনো মুহূর্তে আমাদেরও হতে পারে। এই দেখ, এই সব তুই কি বলছিস মা? আমি মরবো না মাগো, আমার বড্ড ভয় লাগে মা। টেনশন করো না। আমায় গাড়ি থেকে নামিয়ে দে মা। হঠাৎ একটা ট্রাক এসে তাদের গাড়িতে ধাক্কা মারে। গাড়ির ভিতর থেকে ব্যাগটা নিয়ে ড্রাইভার পালিয়ে যায়। কমলাদেবী হসপিটালের বেডে মুখে অক্সিজেন পাইপ লাগিয়ে অভিনয়টা ভালোই করছে। ঠিক পাশেই শুয়ে আছে তিরুপতি। আরে কি দেখছো? দেখছো না মেয়েটা মারা যাচ্ছে? তাড়াতাড়ি ডাক্তারকে ডাকো। কি ভিডিও করছো? বন্ধ করো। তিরুপতির কথা শেষ হওয়ার আগেই কমলার অভিনয় বন্ধ হয়ে তিনি উঠে বসেন, মুখ থেকে পাইপটা খুলে ফেলেন। ওরে মা, তুই ধুম করে উঠে বসলি যে, শুয়ে পড়। রেকর্ড হয়েছে। আরে বাবা, কোনো টেনশন করো না, আমি ঠিক আছি, শান্ত হও। আচ্ছা মা, একটা কথা বল, কেন তুই আমাদের এই অ্যাক্সিডেন্টটা করালি আর কিভাবে? তুমি তো আমার সঙ্গে গাড়িতেই ছিলে। ওই তো আমার গাড়িতে বসেছিলাম, সামনে থেকে একটা গাড়িতে ধাক্কা মারলো আর ঘটলো অ্যাক্সিডেন্টটা। তুমি শুধু গাড়ি দেখেছো? সবই আগে থেকে প্ল্যান করা ছিল। তো আগে থেকে সব প্ল্যান করা? আচ্ছা, বাহ বাহ বাহ। শুধু শুধু অ্যাক্সিডেন্ট করার দরকার ছিল? তোর যদি কিছু হয়ে যেত, উপরওয়ালা তোকে রক্ষা করেছে, কিছু হয়নি, ভালো আছিস। এদিকে নিলয়ের সাথীরা সব জেনে দেখে, বলে যা ঘটছে সবই নাটক। ওরা জেনে বুঝে ইচ্ছাকৃতভাবে এটা করিয়েছে। কিন্তু মা, একটা সমস্যা তো দাঁড়িয়েই আছে, বুঝতে পারছি না এর ঠিক মুহূর্তে কি করা উচিত। সদ্যক্রমের সাংবাদিক রাকেশ কুমারের ওই হার্ড ডিস্কটা কেউ যদি রিলিজ করে দেয়। এদিকে নিলয়ের সঙ্গীরা বলেন, নির্বাচনের আগেই আমাদের হার্ড ডিস্কটা রিলিজ করতে হবে। এই অ্যাক্সিডেন্টটাকে ইস্যু করে আমাদের এগোতে হবে। বাংলাদেশের প্রত্যেকটা কোনায় কোনায় যেন এই বিষয়টা জানতে পারে। হ্যাঁ মা। তিনি এটাই বলেই একটা ওষুধ মুখে দিয়ে পানির সাথে গিলে ফেলে। পাবলিকের সিম্প্যাথি পাওয়া যাবে, তারা আমাদের ভোট দেবে, সমস্ত সমর্থন আমাদের দিকে ঘুরে যাবে। শুধু মুখ্যমন্ত্রী নয়, এবার আমাদের লক্ষ্য হবে প্রধানমন্ত্রী হওয়া। হ্যাঁ মা। হার্ড ডিস্কটা যদি পুলিশের হাতে পড়ে যায় তাহলে তোমার নামে অনেকগুলো চার্জশিট তৈরি হবে বাবা, পার্টির নামে বদনাম হবে, আর তখন আমজনতাও খেপে যাবে বাবা। স্কুল, কলেজ, ইন্ডাস্ট্রিজ, আমরা যা যা তৈরি করেছি সব কিছু কিন্তু ভেঙে চুরে চুরমার হয়ে যাবে বাবা। আমি শুধু চাই এইবারের ইলেকশনে পূর্ণ জয়। কমলাদেবী কথাটা বলে একটা বড়ি বশিরাম আলীর দিকে এগিয়ে দেন। বশিরাম আলী কিছু না ভেবেই বড়িটা পানিতে মিশিয়ে খেয়ে নেয়। বশিরাম আলী হাসতে হাসতে বলে, রাজনীতি দিয়ে আমরা আর ক্যারিয়ার শুরু করেছি, অনেক ভাঙা গড়া চোখ দেখেছি। তীব্রতি সবটা জানে, ও তোকে সব সময় সাহায্য করবে। আমি না পারলেও তুই অন্তত করে দেখাস। সকালে তিরুপতি সাহেব এসেছে বশিরাম আলীর মরা লাশের শেষ কাজটুকু সম্পূর্ণ করতে। তার দলের নেতারা কান্না করছে বশিরাম আলীর জন্য। হাজার জনতার সাথে সাংবাদিকরাও তো আছেই। প্রাক্তন মুখ্যমন্ত্রী বশিরাম আলীর মৃত্যুর পর ওনার মেয়ে কমলা দেবী পার্টির প্রধান হচ্ছেন। দলনেতাদের বিশ্বাস উনি দলকে সঠিক পথ দেখাবেন। চিকিৎসকদের মত অনুযায়ী গতকাল হৃদরোগে আক্রান্ত হয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রী মারা যান। বশিরাম আলীর মৃত্যুর পর তার দলের নেতারা শহরের বিভিন্ন জায়গায় বিক্ষোভ দেখান।
ওনাদের দাবি এই ঘটনার পেছনে হাত রয়েছে মিস্টার নিলয়ের। সাধারণ জনগণ অধিকাংশই চাইছে নিলয়কে দূর করতে। সবাই মিছিল করে নিলয়কে দূর হাঁটতে বলছেন। এদিকে নিলয় চিন্তায় পড়ে যায়। তার সঙ্গীরা বলে ভোটের আগে এটা রিলিজ করা অসম্ভব হয়ে গেল। আজ গাড়িতে করে গ্রামীণ এলাকাতে এসেছে কমলা দেবী। সেখানে এসেই তিনি নিলয়ের অফিসে চলে আসেন। তোমার সাথে কিছু কথা আছে। এখানে গোপন করার মতো কিছুই নেই, আমরা সকলেই এক। ওকে, বর্তমান যে পরিস্থিতি দেখছো তাতে মনে হয় না তুমি জিততে পারবে। সার্ভে তো বলছে তোমার 2% আর আমার 98%। তাই তোমার সাথে একটা ডিল করতে চাই। তুমি আজই আমেরিকায় ফিরে যাবে। কাল থেকে তোমাকে যেন কেউ দেখতে না পায়। তারপর যদি তুমি সেটা না করো বা উল্টো প্রতিবাদ করতে চাও, তাহলে তোমায় বলে রাখি যে জনগণ ক্ষেপে গেলে আমি সামলাতে পারবো না। এমনিতে মানুষের মনে অনেক ক্ষোভ জমেছে, আর ইলেকশনের সময় দাঙ্গামা হাঙ্গামা বেঁধেই থাকে। রোড অ্যাক্সিডেন্ট হয়, মানুষ মারা যায়, অনেক কিছুই হয়। সেটা তো তোমাদের সাথে। এই কথাটা শেষ করার আগে নিলয়ের পাশে থাকা লোকগুলো সবাই রুখে আসে মারতে। আপনি বললেন আপনি জিতে যাবেন, তাহলে আপনি আজকে কেন এলেন যোগাযোগ করতে? এটাই বলতে যে তোমার ভোটের আমাদের কোনো প্রয়োজন নেই। কেউ উড়ে এসে জুড়ে বসবে সেটা আমি হতে দেব না। আমি পিছিয়ে যেতে শিখিনি আসলে, তবে হ্যাঁ, আপনি আসতে পারেন। আশা করি আগামীকাল এখানে আর কেউ তোমাকে দেখতে পাবে না। বলছি, আপনি কি এভাবে জিতেছেন নাকি অন্যের ভোটে জেতার স্বপ্ন দেখছেন? আপনার বাবা মানে প্রাক্তন মুখ্যমন্ত্রী নির্বাচনে জিতে শপথ গ্রহণ করতে গিয়েছিলেন। সবেমাত্র বলেছিলাম আমি মাসিম আলী, তখনই শপথ গ্রহণ শেষ। যান, আমরা আগে ভোটে জিতবো, তারপর ধন্যবাদ পোস্ট করব। এইসব কাজগুলো আমরা পরের জন্য রেখে দিয়েছি। এবার বসে বসে দেখুন এরপর কি কি পরিবর্তন হয়। আর ভুলে যাবেন না যে আমিও একজন কর্পোরেটর ক্রিমিনাল। অবশ্যই আমি এটা জানি যে আপনিও ক্রিমিনাল। নমস্কার। কমলা দেবী চলে আসেন নিলয়ের অফিস থেকে। আজ ভোটের দিন। প্রতিটা ভোট কেন্দ্রে পুলিশ, আর্মি সহ আনসার সদস্যের কঠিন পাহারা চলছে। সমস্ত জনগণ ভোট দিচ্ছেন। নিলয় নিজেও ভোট দিয়ে বাইরে এসেছেন। আরে তোমার এত টেনশন কেন? প্রায় 1 ঘন্টা হয়ে গেল, ভোট শুরু হয়ে গেছে। ইতিমধ্যে 50% ভোট পড়েছে। ভোট সবে শুরু হয়েছে, এখনো শেষ হয়নি। কমলা দেবীও ভোট দিতে আসছেন, সাথে তিরুপতিও আছে। বেশ কিছু জায়গাতে 144 ধারা জারি করা হয়েছে। হঠাৎ সাংবাদিকরা তাদের খবর প্রচার বন্ধ করে দেয় এবং নতুন করে ব্রেকিং দেয়। এখনকার বিশেষ বিশেষ খবর হলো, গতকাল কমলা দেবীর যে কার অ্যাক্সিডেন্ট হয়েছিল এবং সেখান থেকে যে নথিপত্র হারিয়ে গেছিল তা আবার খুঁজে পাওয়া গেছে। এই বিষয়ে সত্য ঘটনা .com-এ রাকেশ কুমার একটা টুইট করেছেন। তিনি লিখেছেন যে ব্যাগ তিনি কমলা দেবগিরির গাড়ি থেকে চুরি করেছেন সেটা তিনি নিলয়ের হাতে তুলে দিয়েছেন। শুধু তাই নয়, নিলয় ভোটের জন্য কোথায় কত টাকা লেনদেন করেছেন সেটা স্পষ্ট জানিয়ে দিয়েছেন। আর এছাড়াও তিনি কমলা দেবগিরির সাথে যোগাযোগ করেছেন আর নির্বাচনকে ঘিরে জরুরি তথ্য ওনার হাতে তুলে দিয়েছেন। আরও খবর জানতেও চোখ রাখুন আমাদের চ্যানেলে। এত অবাক হওয়ার কিছুই নেই। রাকেশ কুমার নাম করে আমি টুইট করেছিলাম। কি তুমি নিজের বিরুদ্ধে নিজেই টুইট করছো? নিলয়, আমাদের এখনো 2% ভোটও পড়েনি। তুমি এটা কেন করতে গেলে? গাইস, এখান থেকে আমার ফিরে যেতে এখনো কয়েক ঘন্টা বাকি। আর এখান থেকে প্রত্যেকটা মিনিটই আমার জন্য গুরুত্বপূর্ণ। এখন শুধু আমায় অনুসরণ করো, না বুঝলে প্রশ্ন করো, ঠিক আছে? এদিকে কমলা দেবী ভোটের মাঠে উপস্থিত হয়, সাথে তিরুপতিও আছে। অধিকার কি খবর? আমাদের কি রে মা, আমরা এমনিতেই তো জিতে যাব। আর যারা ভোট দেবে না বলে বাড়িতে বসেছিল তারাও এসে আমাদের ভোটটা দিয়ে যাচ্ছে। আমাদেরকে কেউ কেন টুইট করতে যাবে? সাংবাদিকরা আসে কমলা দেবীর কাছে। ম্যাডাম, রাকেশ কুমার আপনাকে যে টুইট করেছিল তাতে কি লেখা ছিল সেটা জানার জন্য আমরা সবাই ভীষণ আগ্রহ। একটু দয়া করে বলবেন কি ওই টুইটটাই ঠিক কি লেখা ছিল? ইলেকশনের সময় কোনো তথ্য আমি বাইরে আনতে চাই না। এতে আইন শৃঙ্খল ব্যাহত হতেই পারে। ইলেকশন যেন শান্তিপূর্ণভাবে মেটে সেটাই আশা করব। ম্যাম, ইটস ভেরি নাইস ম্যাম। ধন্যবাদ। কমলা দেবী চলে আসেন গাড়ির কাছে। পিছন থেকে পুলিশ ডাক দেয়। ম্যাম, আর একটা গুড নিউজ। রাকেশ কুমার আর একটা পোস্ট করেছেন। নিলয় নাকি আমেরিকা মাল্টিন্যাশনাল কোম্পানি থেকে কন্টেনার ভর্তি করে টাকা এনেছে। কন্টেনার দিয়ে কি হবে ভাই? এটা ইলেকশন না। ওসব কন্টেনার দিয়ে তো আর ইলেকশন হয় না।
পুলিশ সবার সামনে কন্টেনারটি খুলছে, সামনে অনেক সাংবাদিকরাও আছে, সাথে জনগণ। কন্টেনারের ভিতরে প্রচুর টাকা। একজন অফিসার বলেন, নিলয়ের বিরুদ্ধে 3টি মামলা দায়ের করা হয়েছে। আজ তাকে আটক করা হবে বলে আশা করা হচ্ছে। উপযুক্ত প্রমাণ পাওয়া গেলে সে তার নমিনেশন হারাবে। ইলেকশন চলাকালীন সময় নিলয়ের নামে এমন দুর্নাম উঠে আসে সত্যিই দুঃখের, কিন্তু জনগণকে শান্তি বজায় রাখতে হবে যাতে নির্বাচন নির্বিঘ্নেই ঘটে। মিস্টার রাকেশ কুমার আজই ওনার সাথে কথা হয়েছে। ওনার কাছে যত তথ্য প্রমাণ আছে কালই উনি পুলিশের হাতে সব তুলে দেবেন, আর তারপর কোর্টে যা সিদ্ধান্ত নেওয়ার নেবে। আমার এটুকুই বলার ছিল। এতক্ষণ কমলা দেবী সাংবাদিকদের কাছে কথাগুলো বলছিলেন। পুলিশ এবং সাংবাদিকরা মিলে চলে যায় টুইট করে বলা স্থানে। সেখানে অফিসে এসে দেখে একটা লাশ। বলা হয়েছিল এখানে নাকি টাকা লুকানো আছে, কিন্তু এখানে তো দেখছি লাশ। তার মানে রাকেশ কুমার অনেকদিন আগেই মারা গেছে। যদি রাকেশ মারা যায় তাহলে? প্রতিটা ব্যক্তির মনে একটাই প্রশ্ন উঠে আসে, সবার একটাই চিন্তা, এই লোকটা যদি কালকেই টুইট করে তাহলে এই লোকটাকে মারল কে? তাহলে উনি কি করে বললেন কালই ওনার সঙ্গে কথা হয়েছে? রাকেশ কুমারের তথ্য অনুযায়ী অনুসন্ধান করতে গিয়ে বেরিয়ে আসে তারই লাশ। এখন কথা হলো, তাহলে কে করেছিল টুইটটা? দেশের বিভিন্ন জায়গাতে চলছে তোলপাড়। 2টো বেজে গেছে, কত % ভোট পড়েছে? আরে ভাবিস না মা, পোল প্রায় শেষ হতে চললো। আর কত হবে? ম্যাক্সিমাম 2% পোল হবে। ওদের রেজাল্টের কিছুই এই দিক ওদিক হবে না। আমরা চোখ বন্ধ করে জিতে যাব এবার। এদিকে নিলয় লাইভে আসে। আপনারা হয়তো সন্দেহ করছেন এইসব সব কিছুর পিছনে মাস্টারমাইন্ড আমি। হ্যাঁ, আমি। প্রথমত আমি 15 দিন আগে মারা যাওয়া রাকেশ কুমারের অ্যাকাউন্ট হ্যাক করে একটা টুইট করি। আমি জানি বিরোধী নেত্রী এটা জানেন, কিন্তু উনি জানতেন না আমার পরবর্তী পরিকল্পনা কি। উনি জানতেন না যে রাকেশ ফিরে আসবে। উনি মিথ্যা বলছেন। প্রাক্তন মুখ্যমন্ত্রী বশির আলীর মৃত্যুর কারণ আর কিছুক্ষণের ভিতরে ওনার ঘনিষ্ঠ আত্মীয়রা প্রকাশ করবেন একেবারে লাইভে। আর সেটাই প্রকাশ করবেন মিস্টার বশির আলীর স্ত্রী, বিরোধী নেত্রীর তার মা। এখনো যারা ভোট দেননি তারা অপেক্ষা করুন একটু। আর একটা সময় লাইভ হবে একটা, তারপর ভোট দিবেন। মা, মা! কমলা দেবী চিল্লিয়ে ঘরে তার মাকে খোঁজে, কিন্তু পায় না। কি হয়েছে মা? মা যদি প্রেসের সামনে মুখ খুলে দেয় তাহলে আমাদের সব কিছু শেষ হয়ে যাবে। যেভাবেই হোক মাকে আটকাতেই হবে। কমলা দেবী একটা কারখানায় আসে, ঠিক তার পরপরই নিলয় চলে আসে। আরে তুমি তো দেখছি চলে এসেছো। রিপোর্টার এখনই চলে আসবে। এই আর 10 মিনিট বাকি আছে। আসল লোককে দেখিয়ে দিই তোমাকে। কথাটা বলে নিলয় গাড়ির দরজা খুলে দেন তার মাকে দেখার জন্য। জানতে চেয়েও না আমি এখানে কতক্ষণ দাঁড়িয়ে আছি। তোমার লাইভ নিউজ আমি তো দেখেছি, এবার আমারটা দেখো। কথাটা শেষ হবার আগেই একটা গাড়ি এসে ধাক্কা মারে কমলার মায়ের গাড়িতে। চারপাশে থেকে কমলা দেবীর মায়ের গাড়িকে ঘিরে ধরে নিলয়। গাড়ির ভিতরে উঠে পড়ে। সে নিজেকে সহ কমলা দেবীর মাকে রক্ষা করে। তারপর কমলা দেবীর লোকজনদের সাথে লড়াই করে আর বলে, অনেকক্ষণ ধরে বলছি আমার মারপিট করার ইচ্ছে নেই। আমার মাথা গরম করাস না বলে দিলাম, তাহলে কিন্তু তোদের একটাকেও বাড়ি ফিরতে যেতে দিব না। কথাটা বলার পরও অনেকভাবে মারপিট করে সবাইকে। কেউ আর সোজা হওয়ার ক্ষমতাই নেই। নীলা ফেসবুক লাইভ করো। আন্টি আমাদেরকে যা বলছেন সেটা মিডিয়াকে বলুন প্লিজ। নীলা তুমি রেডি? আমার স্বামী বশির আলী, সবাই জানে অসুখে মারা গেছে, কিন্তু আসল ঘটনাটা কেউ জানে না। হাজার হাজার জনগণ তাদের হাতের মোবাইলে লাইভে ভিডিও দেখছে। আমার স্বামী মারা গেছে ওষুধের অতিরিক্ত ডোজের কারণে। আর একটা কথা বলতে চাই, ওনাকে মানুষের চেয়ে খুনি বলা ভালো। উনি রাকেশ কুমারকে খুন করেছে, আর হয়তো সেই কারণেই আমার মেয়ে ওনাকে নিজের হাতে খুন করেছে। হোল্ড ডাউন। এই ফেসবুক লাইভটা সবার দেখা দরকার। এখনো অনেকটা সময় আছে। এখন অবধি সব মিলিয়ে 53% ভোট পড়েছে। জেনারেলি সব থেকে বেশি 80% মানুষ ভোট দিয়ে থাকেন। এরকম একটা খারাপ সিচুয়েশন থেকে যদি আমাদের সবাইকে বের হতে হয় তাহলে আমাদের প্রত্যেককে ভোট দিতেই হবে। প্রত্যেককে, এটা আমাদের শেষ আশা। এই বাচ্চা ছেলেটাকে দেখুন, এর কি আশা আছে? ওরা শুধু রিপোর্টার রাকেশ কুমারকে নয়, এখন অবধি 18 জন মানুষকে খুন করেছে ওরা। ওদের হয়ে কি প্রশ্ন করবে? যারা মারা গেছে তারা সবাই ওর বয়সী।
সারা জীবন সুখ আনার জন্য এরাই দিনের পর দিন চেষ্টা করছে। কি ভুল করেছে এরা? আর আপনারাই কি তাদেরকে এই ভোটেই জিতাবেন যারা এদেরকে খুন করেছে? ওরা আমাদেরকে মানুষ ভাবে না, ওরা আমাদেরকে ভাবে টাকা দিয়ে কেনা কুকুর। আমাদেরকে টাকা দিয়ে ভোটে কিনে নিজেদেরকে নিয়ে অহংকার করছে। এত বড় একটা স্টেট, মাত্র 50% ভোট পড়েছে। 10% স্যালারি বাড়লে 5% অবৈধ ভোট। 5% উপহারের বিনিময়ে ভোটে 100%-এর ভিতরে মাত্র 20% নির্ধারণ করবে কে শাসন করবে। এটা কি ডেমোক্রেসি? একটা মানুষ তার ভোট দিয়ে এই দেশের জন্য অনেক কিছু করতে পারেন। আর মাত্র 3 ঘন্টা বাকি আছে। আর অনায়াসে ঘরে বসে থাকবেন না, দয়া করে আর সময় নষ্ট করবেন না। আপনার হাতে যা গুরুত্বপূর্ণ কাজ আছে সেগুলো বন্ধ রাখুন আর গিয়ে ভোট দিন। আর যদি দেশের ভালোর জন্য, নিজের ভালোর জন্য 30 লাইনে দাঁড়িয়ে নিজের ভোটটা দিতে না পারেন, তাহলে আপনি সব থেকে বড় চোর, আপনি সব থেকে বড় অপরাধী। আর মাত্র 3 ঘন্টা বাকি। যদি আজ এটা করেন তাহলে বহু বছর এটাই চলবে, আর আমাদের দেশ আবার নিজের জায়গায় ফিরবে। ভোটের আইডিটা বের করুন এবার। নিলয়ের শেষ বলা কথাটা যেন পুরো বাংলাদেশ কেঁপে উঠেছে। পিপিলিকার মতো দলবদ্ধভাবে লোকজন ছুটে আসে ভোট দিতে। বুড়ো, নজওয়ান, প্রতিবন্ধী সবাই ঘর ছেড়েছেন ভোট দেওয়ার জন্য, নিজেদের অধিকার লাভের জন্য। আজ যে বাংলার মানুষের মুক্তির নতুন সূচনা হতে যাচ্ছে সেটা বুঝতে আর বাকি রইল না। ভোটার স্থানে লাইনে বাড়তে শুরু করেছে। একপাশে কমলা দেবী নিজের রুমে বসে হাত মুঠো করে চিন্তামগ্ন মাথায় টিভির স্ক্রিনের দিকে তাকিয়ে আছে। আজ 2 দিন পর বশিরাম আলীর হত্যাকাণ্ডে AIMMA নেত্রী কমলা দেবী সহ আরও 2 জনকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে। আপনার এখানে 210 জন সদস্য আছেন। এর মধ্যে সংশ্লিষ্ট যে দল সেই দলেরই একজন মন্ত্রী হবেন। 210 জন আসল এমপি, 210টা প্রতীক। এটা একটা বিষয়। মুখ্যমন্ত্রী কে হবেন এটা একটা প্রশ্ন। 209 জন এমপির মধ্যে যিনি সবথেকে যোগ্যতা সম্পন্ন তাকে নির্বাচিত করা হবে। আমি এখানে 209 জন বললাম কারণ আমি সরকারে থাকবো না। নিলয়ের কথাটা বলার সাথে সাথে একে অপরের দিকে তাকায়। সবাই বলছে সেটা হবে না। নিলয়কেই সরকার গঠন করতে হবে, এই সমাজের রেশ করাতে হবে, এই সমাজকে পাল্টে দিতে হবে। নিলয় হেঁটে সবার সামনে চলে আসে। অনেকে বলেন যে বিরোধী দল নাকি উন্নয়নের পথে বাধা সৃষ্টি করে, কিন্তু আমি সেটা করব না। আমি থাকবো সবার হয়ে প্রশ্ন করার জন্য। এই সিদ্ধান্তটা আমি অনেক চিন্তা করে নিয়েছি, এটাই চূড়ান্ত। আমাদের মধ্যে রয়েছেন প্রাক্তন জেলাধিকারী IAS স্যার শর্মা। আমি ওনাকে মুখ্যমন্ত্রী হিসাবে মনোনয়ন করছি। সকলেই শ্রী শর্মাকে করতালি দিয়ে গ্রহণ করে নেন। সবাই নিলয়ের বিচার এবং ভালোবাসা দেখে মুগ্ধ। আমরা মাত্র 14 দিন সময় পেয়েছিলাম, আর তরুণরা মিলে এই স্বপ্নটাকে সার্থক করেছেন। যদি আপনারা অন্য দেশে যান আর গিয়ে যদি প্রশ্ন করেন সে দেশটাকে কোন শক্তি চালিয়ে নিয়ে যাচ্ছে, তাহলে হয়তো তারা কোনো নেতা বা মন্ত্রী, এমপির কথা বলবে। কিন্তু আজ বাংলার বুকে এই প্রশ্ন করা হলো। আমি এখানে রক্ত ঝরানো সেই সব তরুণদের কথা বলবো যারা গত মাসে তাদের জীবন দিয়েছিল। ব্যথা হয়তো থেকেই যাবে, কিন্তু গর্ববোধ করব। স্যালুট বাংলাদেশ তরুণদের। হ্যালো বন্ধুরা, গল্পটি কেমন হয়েছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, গল্পটি বেশি বেশি করে শেয়ার করবেন আপনাদের বন্ধু বান্ধবদের কাছে।